Coffee is a religion. Tea is like blind faith. Opening day te 1.5-2 কিলোমিটার লাইন, মারামারি, ধাক্কা ধাক্কি। আমি বললাম ওয়াও। যে সেল আমি এক্সপেক্ট করছিলাম 6 মাসে, ওই সেল হয়েছে 15 দিনে। 80% সেলস কামস ফ্রম 20% কাস্টমার। দেয়ার ইজ নাথিং মোর ট্রুয়ার দেন দিস। ফার্স্ট মাস খুব ভালো চলছে, তারপরের গুলায় লোয়েস্ট সেল 250 টাকাও ছিল। আই রিমেম্বার দিস লাইন, লাস্ট ইমেল ওরা লিখছে ইউ গাইজ আর আ রেসিপি ফর ডিজাস্টার। যখনই না আমি একটু লোভী হয়ে যাই যে ও নাইস, এত ইনকাম হবে মান্থলি, আমার এত ইনকাম হয়, ওই বিজনেসটা না আল্লাহ আমার দেয় না। বাংলাদেশে মনে করবেন যে একটা ব্র্যান্ড টিকছে কখন জানেন? যখন ধানমন্ডি আর মিরপুরে পপুলার। আজকে ক্রিমসন কাপ স্টারবাকস হইতে অনেক দূর আছে। আমি ওই দিনই হব যেদিন আমি 64টা জেলায় 64টা ক্রিমসন কাপ খুলতে পারবো। তারপরে এগুলো দেখে টেকে ভাই একদিন ডাকলো তার ফার্ম হাউসে। সালমান ভাই। ক্রিমসন কাপ এটা তো একটা ইউএসএ বেসড কোম্পানি। আপনি নিজে কিন্তু স্ক্র্যাচ থেকে শুরু করতে পারতেন। শুরু না করে আপনি একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছেন। তো ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসার পিছনের লজিকটা কি ছিল, কেন নিয়েছেন? ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছে আসলে এইটা আমি যে বললাম, আমার কো-ফাউন্ডার আমার সাথে, আমার ফ্রেন্ড, ও পড়তো ওহায়োতে। ওকে। তো ও আর আমি যখন একসাথে হই 6-7 বছর পরে ঢাকায় আবার, সো when I asked him that I want to do a coffee shop because I'm a big fan of Costa, আমি ইংল্যান্ডে থাকতাম, I'm a big fan of Costa, তো বলছে যে I know this place, Crimson Cup, ওহায়োতে, আমার ইউনিভার্সিটিতে ছিল, so we can approach them. So we approached them. কারণ আপনি যেটা বললেন যে আমি স্ক্র্যাচ থেকে শুরু করি, বিকজ আমার তো আসলে কোনো এক্সপার্টিজ নাই। আমি তো although I come from a business family, I think in 18-20 years of my life I went to my father's office once. অনেক ছেলেরা কিন্তু ছোটবেলা থেকে থাকে যে মানে ফাদার বিজনেসে যায়, অফিসে যায়। আমার ফ্রেন্ডই মানে আমার সাথে, আমি মনে হয় একবার গেছি জীবনে, তাও আবার যে খেলা ছিল, আব্বু নিয়ে যাবে স্টেডিয়ামে, তো আব্বুকে ওখান থেকে পিক করে, দ্যাটস ইট। I never went to my father's office. তো কোনো এক্সপার্টিজ নাই, কি বিজনেস করবো, করবো। প্ল্যান ছিল কি, মাস্টার শেষ করছি, গিয়ে পিএইচডি করবো। তো এটা চেষ্টা করলাম, ওদেরকে করলাম, মেসেজ করলাম, ওরা 3বার রিজেক্ট করছে আমাদেরকে। their last email, and I remember this line, last email ওরা লিখছে you guys are a recipe for disaster. You guys are a recipe for disaster. আমাদের দুইজনকে ওরা ইমেলে লিখছে, বিকজ আমরা না মানে কোনো কিছুই ডেটা দিচ্ছিলাম না ওদেরকে, কোনো কিছুই না দিয়ে আমরা বলছি উই জাস্ট ওয়ান্ট দ্য ফ্র্যাঞ্চাইজ। আমাদের কাছে একটা জায়গা আছে, আমরা তখন ওই যে বনানী 11 হ্যাপেনিং এরিয়া তখন, তো আমরা করবো। তো ওরা বলছে ইউ গাইজ আর রেসিপি ফর ডিজাস্টার, মানে জাস্ট ডোন্ট ডিস্টার্ব আস, ফরগেট ইট। তখন আমরা কি করলাম, মানে দিস ইজ মানে এটা একটা লং স্টোরি লং বলতেছি আর কি। তো হ্যাঁ, লং স্টোরি শর্ট, লং স্টোরি লং বলতে হচ্ছে, কারণ তখন আমরা গ্লোরিয়া জিন্সে, বাংলাদেশে আপনি যদি গুগলে সার্চ দেন কফি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ দিস ব্যাক ইন 2013, গুগল উইল কাম আউট উইথ LOL, মানে there's no data. So Google just said LOL. So okay, what we did was we went to Gloria Jeans. Gloria Jeans গুলশান আউটলেট ছিল। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা গ্লোরিয়া জিন্সে বসে থাকতাম। ফ্রেন্ডদের বলতাম আসো আড্ডা দিই, কিন্তু আমরা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত গ্লোরিয়া জিন্সে বসা। কাউন্টারের সামনে বসতাম একটা নোটবুক নিয়ে, একটা কফি নিয়ে, শুনতাম যে কে কোন কফি অর্ডার দিচ্ছে, কে কোনটা খাচ্ছে। হ্যাঁ, ধরেন আপনি গিয়ে বলতেছেন যে একটা ক্যাপুচিনো, একটা ফ্যামিলি আসছে, ফ্যামিলি কি ফুড অর্ডার দিচ্ছে। সো উই ইউজড টু বি রাইটিং ডাউন এভরিথিং, মার্কেট রিসার্চ, মানে একদম কম্পিটিটরের পেটের ভেতরে ঢুকে হ্যান্ডস অন মার্কেট রিসার্চ। সো আমরা গিয়ে আমরা লিখতাম এইটা করবো, এটা কে কি অর্ডার দিচ্ছে, আচ্ছা রাতে কোন ক্রাউড আসতেছে, কোন টাইমটা পিক টাইম, কোন টাইমটা অফ পিক টাইম, কোন ড্রিঙ্কটা সবচেয়ে বেশি অর্ডার হয়, কোন ফুডটা সবচেয়ে, সব রিপোর্ট নিয়ে আমরা আমরা মানে প্রায় 1 মাস আমরা সকাল 9টা থেকে রাত 10টা প্রতিদিন আমরা বসা। আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে হলে বলতাম এখানেই আসো, কাম এন্ড সিট উইথ আস। সো হ্যান্ডস অন মার্কেট রিসার্চ তখন আমরা করলাম, করে টোরে তখন ওদেরকে একটা রিপোর্ট পাঠালাম, এটা চলে বেশি। দেন দে ওয়ার ইমপ্রেসড যে ওকে নাইস, নাও ইউ গাইজ আর গোয়িং সামওয়্যার। তখন I never tasted Crimson Cup, so I didn't know. So then I asked them, why don't you send us beans? তো ওরা আমাদেরকে বিনস পাঠাইলো। এখন বিনস আমি টেস্ট করে আমি লাইক করলাম, বাট অবভিয়াসলি আই নো দ্যাট আমি কাজটা করতে চাই, ফ্র্যাঞ্চাইজি নিতে চাই। অবভিয়াসলি ইফ ইউ আর টু ক্লোজ টু সামথিং, a lot of times আমরা কিন্তু অবজেক্টিভিটি লুজ করি। তো আই ডোন্ট নো ইফ মাই অ্যাজাম্পশন ইজ কারেক্ট অর নট, বায়াসড হয়ে যায় না, মানে সো বিকজ আমি এটা করতে চাই, আমার কাছে ভালোই লাগবে যে এটা করি।
নিউজিল্যান্ড ন্যাচারাল ছিল বনানীতে 11তে আইসক্রিম দোকান, ওটা আমাদের এক স্কুলের বড় ভাই। তো ওনাকে বললাম ভাইয়া আপনার কফি মেশিনটা আমাদেরকে একটু দেন, তো সাথে একটা বারিস্তাও সে দিল, কাইসার ভাই, বিগ শাউট আউট, কারণ অনেক হেল্প করছে আমাদেরকে। তো ওইখানে উই কল্ড আওয়ার ফ্যামিলি, উই কল্ড আওয়ার ফ্রেন্ডস, ক্রিমসন কাপের বিনস দিয়ে কফি বানাইছি অ্যান্ড কাপল অফ আদার কফি শপস, মানে দ্য টপ ওয়ান্স, অ্যান্ড উই ডিড ব্লাইন্ড টেস্টিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে। ব্লাইন্ড টেস্টিং করে 90% লোক ক্রিমসন কাপ চুজ করছে যে দিস ইজ দ্য কফি দ্যাট আই লাইক, দেন উই ওয়ার কনফিডেন্ট যে ওকে নাও উই ক্যান মুভ ফরওয়ার্ড উইথ ইট। কোন টাইপের আপনি, কারণ কফির তো অনেক ভ্যারিয়েশন আছে, হ্যাঁ। ক্যাপুচিনো, আমেরিকানো, সো টু আন্ডারস্ট্যান্ড যে আপনার একটা বিনস ভালো কিনা, আপনার এসপ্রেসো, ক্যাপুচিনো, লাটে খাইলেই হবে। কারণ আপনি যখনই একটা সিরাপ দিবেন, হেজেলনাট বা একটা মকায় আপনি হোয়াইট চকলেট, ডার্ক চকলেট সস দিবেন, তখনই কিন্তু কফিটা ওভারশ্যাডো হয়ে গেল। টু আন্ডারস্ট্যান্ড কফি, like when you said you're a cappuccino drinker, that means you're a coffee addict. That means you like coffee. So to understand coffee, espresso, double espresso, cappuccino, latte, these guys, this is for coffee lovers. So you can understand it কোন quality beans. তো ওইটা দিয়ে ব্লাইন্ড টেস্টিং করে আমরা বললাম we are good to go. ওকে। তারপরে তারা ফ্রোজেন ড্রিঙ্ক আমাদেরকে দিল। বাংলাদেশে কিন্তু তখন ক্যাপুচিনো নাই, মানে ফ্রোজেন, মানে ফ্রাপেচিনো, যেটা আমরা স্টারবাকসে খাই না, ফ্রাপেচিনো স্টারবাকসে খাই না, বাংলাদেশে কিন্তু এটা নাই। ক্রিমসন কাপ ইজ দ্য অনলি ওয়ান হু স্টার্টেড দিস ফ্রোজেন ড্রিঙ্কস, মানে যেটা ফ্রাপেচিনো। এইটা তো খেয়ে আমরা বললাম এই তো মানুষ পাগল হয়ে যাবে, কারণ আমরা তো মিষ্টি খাই না, মানে অ্যাজ আ জাতি আমরা তো মিষ্টি পছন্দ করি, চিনি পছন্দ করি। হ্যাঁ, মানে অলদো নাও দে সে দ্যাট সিগারেটস আর বেটার দেন সুগার, নাকি এটা দিস ইজ হোয়াট দে আর সেইং। এনিওয়েজ বেটার না, আমরা বলতে পারি সুগার ইজ ওর্স। তো হ্যাঁ, রাইট, টু পুট ইট লাইক দ্যাট। তো তখন ফ্রোজেন ড্রিঙ্কও খাইলাম, দিস ইজ গোনা ডু ওয়ান্ডার্স বাংলাদেশে। তো তখন ক্রিমসন কাপ তাদের সাথে কথাবার্তা বলে এগ্রিমেন্ট করে, দেন দে স্টার্টেড গিভিং আস দিস লেসন যে আমরা ফ্রম অর্ডারিং টু সেলফ সার্ভিস একটা ড্রিঙ্ক আমরা কেমনে 2 থেকে 2.5 মিনিটে সার্ভ করব। সো তো ওরা আমাদেরকে শেখানো। তো ওই যে কাউন্টার যেখানে অর্ডার নেয়, পাশে হট কফি বানায়, পিছে ফ্রোজেন বানায়। তো যখন আপনি আসলেন, অর্ডার দিচ্ছেন যে হাই আই ওয়ান্ট 2 ক্যাপুচিনোস, পাশে যে হট কফি মেশিনে দাঁড়ায় আছে ও শুনছে 2 ক্যাপুচিনোস। যখনই আপনি বিলটা দিছেন, হি স্টার্টেড মেকিং দ্য ক্যাপুচিনো। মানে আপনার যাতে, বিকজ উই আর বাংলাদেশে দি ওনলি সেলফ সার্ভিং কফি শপ কিন্তু ক্রিমসন কাপ। সবাই কিন্তু টেবিলে সার্ভ করে। কি বাংলাদেশে কিন্তু এটা কোনোদিনও মাথায় আসে না, কিন্তু বাংলাদেশে কিন্তু সবাই টেবিলে সার্ভ করে। টেবিলে সার্ভ করে, হ্যাঁ, নট এন্ড টেবিলে সার্ভ করে। ওয়েট, আপনি মিশিগানে থাকছেন, একটা স্টারবাকসে জীবনে কেউ টেবিলে সার্ভ করবে আপনাকে? আপনার কফিটা অর্ডার দিয়ে ওখানে নিয়ে যাইতে হবে। যাতে তো করে না। নো। আচ্ছা, বাংলাদেশ এগেইন ক্রিমসন কাপ ইজ দি অনলি কফি শপ দ্যাট ইন্ট্রোডিউসড আ সুগার স্টেশন। আমরা বিদেশে ঘুরছি সবাই, সুগার স্টেশন কিন্তু কমন, ইভেন একটা মম এন্ড পপ কফি শপ, রাইট? বাংলাদেশে কিন্তু বিফোর ক্রিমসন কাপ কারো সুগার স্টেশন ছিল না। কেন? আমরা শুনছি যে চুরি হয়ে যাবে, টিস্যু চুরি হয়ে যাবে, হোক। তা আমি আমার ফ্রেন্ড, আমরা এই সব বিষয়ে আমরা ঘাওড়া ছিলাম যে আমরা সেলফ সার্ভিস করব, আমরা সুগার স্টেশন করব। মানে এটা যে ক্রিমসন কাপ হয়ে যাবে এটা তো আর বুঝি নাই। মানে তখন একটা কফি শপ দেখি না কি হয়। তো উই ইন্ট্রোডিউসড অল দিস। তো তখন অপারেশনসের একটা বিগ পার্ট চলে আসে যে আচ্ছা সেলফ সার্ভিস এখন কি করা যায়, যে এতগুলো কফি অর্ডার চলে আসলে হাউ ডু ইউ নো কার কোনটা কফি। কাপে তখন নাম লেখার কনসেপ্টটা আসলো। যে আমরা লিখলাম যে নাফিস, হাসিব। তখন কি কল দিল মিস্টার হাসিব। সো ফার্স্টে আমরা কি করতাম যে মানে এখন বাইরে থাকছি, বাইরের মতো নাফিস নাম ডাকা শুরু করছি। বাংলাদেশের কনটেক্সটে মানুষ মাইন্ড করছে, কিন্তু এটা ট্রাই করছি ফার্স্ট। আর বাংলাদেশের কনসেপ্ট এখন নাফিস, তো আপনি ইয়াংস্টারও হইতে পারেন, নাফিস আবার আমাদের 60+ তো নাফিসও হইতে পারে। Then we added Mr. to it later on. This was done much later on. And first আমরা একটু কুল ভাই আমরা শুরু করতে, আমি তোর বাপের বয়সী, এটা হয়েছে, ও বলেছে এটা হয়েছে, এটা ধাক্কাও খাইছে ওরা। মানে এইসব জিনিস মানে কত কিছু আমরা দেখছি। তোকে add Mr. Miss, then we started. তো a lot of times people found it indecent যে আপনারা কেন আমাকে নাম ধরে। তারপরে এসে কিছু কাস্টমার বলছে আমি নাম বলবো না। নাম কেন বলবো, আপনার যা ইচ্ছে লিখেন।
বলছে স্যার এটা তো আমাদের কনসেপ্ট, বিকজ আমরা ফ্রাইডে ইভিনিং আপনার নাম না বললে মানে কফিটা এটা হারায় যাবে, আমাদের অপারেশনসে পুরো নষ্ট হয়ে যাবে। মানে আমাদের অপারেশনটা তো একটা পুরো ড্যান্স, মানে ইটস লাইক আ কোরিওগ্রাফ ড্যান্স। মানে অর্ডার থেকে ফ্রোজেন বানানো থেকে হট বানানো, যে একটা মানুষ যদি একটা ফ্রোজেন ড্রিঙ্ক করে দেয়, হট ড্রিঙ্ক করে দেয়, সাইমালটেনিয়াসলি হট কফি হচ্ছে, ফ্রোজেন ড্রিঙ্ক হচ্ছে, আপনি টাকা দিয়ে গিয়ে যখন দাঁড়ায় ওয়াইল ইউর চেকিং ইউর মেইল, সাথে সাথে বোথ দ্য ড্রিঙ্কস আর সার্ভড। কতক্ষণ লাগে আপনাদের এটা করতে? 2 থেকে 2.5 মিনিট আমরা ট্রাই করি করতে। দ্যাট ইজ দ্য হোল কোরিওগ্রাফি দ্যাট ওয়াজ টট টু আস বাই আওয়ার ফ্র্যাঞ্চাইজার। সো দ্যাটস দ্য বিউটি অফ ওনিং আ ফ্র্যাঞ্চাইজ। আমি অর্ডার যদি করি, আপনার ওখানে গেলাম, আমি বললাম যে আমি ক্যাপুচিনো অর্ডার করলাম, বিল দিলাম, বিল দেওয়ার 2 থেকে 2.5 মিনিটে ক্যাপুচিনো তো 2 মিনিটে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, পাশে দাও। এটা কি সবচেয়ে ফাস্টেস্ট বাংলাদেশে? এইটা সবচেয়ে ফাস্টেস্ট, মানে আমার জানা মতে সবচেয়ে, শুধু সেলফ সার্ভিস আমরাই করতেছি। সো ওইখানে আসলে কোনো নাই, ইয়ার্ডস্টিক তো আমরাই তৈরি করলাম। 2 মিনিটে আপনার চলে যাওয়ার কথা, আর যদি 2 মিনিটে না যায় দেন দ্য বারিস্তা ইজ মেকিং আ মিস্টেক। দেন বিকজ আমাদের কোরিওগ্রাফিতে, আমাদের ড্যান্সে, দ্যাট ইজ হোয়াট হ্যাজ বিন টট টু আস। 2 মিনিট ইজ ভেরি ফাস্ট। আমাদের এভারেজে কিরকম সময় লাগে কোথাও গেলে বল? মিনিমাম এভারেজে 5 মিনিট তো লাগে, আরো বেশি লাগে, আরো বেশি লাগবে না। কফি যদি আমি বলি, আমি প্রচুর কফি করি, আমি অনেক জায়গায়, মানে বাংলাদেশে সবগুলো ট্রাই করা হয়ে গেছে। 5 মিনিট তো এভারেজে আমি দেখছি, 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 এর ভিতর থাকে, 5-এর কমে আমি এখন পর্যন্ত দেখিনি। ওই যে নিয়ে ট্রেতে নিয়ে আপনার টেবিলে দিতে হয়, এটাও একটা ব্যাপার। that is understandable. ইভেন আমি চাইনাতে ওই যে আপনাদের খুব পপুলার একটা কফি আছে, লাকিন কফি, যেটা কিনা স্টারবাকস কে পুরো ধুয়ে দিছে, শেষ করে দিছে। তো লাকিন কফিটা খুব, যেমন আমাদের এখানে কি কফি হইতেছে একটা লাক্সারি হিসেবে ট্রিট করা হয়, যে আমরা তো চা লাভিং নেশন ছিলাম, বা এখনো চা আমরা লাভ করি। তো কিন্তু এখন কফিটা কিন্তু আস্তে আস্তে নেসেসিটি হয়ে গেছে। যেমন আমার প্রতিদিন কফি লাগে, একটা বা 2টা, লাইক 2টা আমি ম্যাক্স নেই, তার বেশি আমি নেই না, বাট অনেকে আছে এর থেকেও বেশি নেই। লাকিন কফিতে আমি দেখলাম সকাল 7টা থেকে বা আরো আগে মনে হয় শুরু হয়। আমি ইউএসএ দেখেছি কি, ওরা তো যেমন ডানকিন ডোনাটস 24/7 ওপেন থাকে, অনেকগুলো আছে যে 24/7, 7-Eleven সবসময় কফি। সো কফি ইজ লাইক এ পার্ট অফ দ্যাট নেসেসিটি হয়ে গেছে এখানে, রাইট? যে $1 $2 দিয়েও আমি কফি কিনতে পারতাম 7-Eleven-এ। তো আমরা যেটাকে চা বলতেছি, বা চা যেভাবে আমরা কনজিউম করি, বাইরের দেশে কিন্তু কফি সেভাবে কনজিউম করে, লাইক একদম ডে ইন। আমি বলবো যে এটার প্লিজ ট্যাক্স কমাই দেন, হুএভার লাইক পলিসি মেকার, ট্যাক্স কমাই দেন, যাতে করে ট্যাক্স কমালে আমরা তো কম দামে পাবো না ভাই। হ্যাঁ, আমাকে একটা মিটিং এ ডাকছিল গভর্নমেন্ট থেকে, তাদের একটা চলতেছিল। আমি ওখানে গিয়ে বলছি যে প্লিজ আপনারা কাজ করেন, মেক দেম কফি অ্যাডিক্টস। হ্যাঁ, অফ কোর্স, এন্ড देयर চিলড্রেন কফি অ্যাডিক্টস। what a master plan. সো আমরা একটা টেবিলে 10-15টা এন্টারপ্রেনার ছিলাম। সো ইট ওয়াজ আ মিটিং এট আ গভর্নমেন্ট লোকেশন। তো ওইখানে গিয়ে মানে জানতেছিল যে আমরা কি কি প্রবলেমস ফেস করি অ্যাজ এন্টারপ্রেনার্স। সো মানে আস্কড যে কেন এত ডিউটি অ্যান্ড ট্যাক্স, I was faced with the answer যে coffee is a luxury. Then all the 10-15 entrepreneurs that was with me was no sir, I'm sorry, coffee is not anymore a luxury product. Everyone answered. এবং আমি একটা জিনিস খেয়াল করছি কি, যে বাংলাদেশের কফি একরকম, আমি চাই না, মেবি ইটস ডিফারেন্ট। লাইক বাংলাদেশের যখন খাইতেছি কফি তখন একরকম টেস্ট লাগছে। আমি সৌদিতে কিন্তু কফি খাইছি, ওখানে কিন্তু কফি খুবই পপুলার। অফকোর্স, হ্যাঁ। তারপরে চায়নাতে খেলাম কফি, ওইখানেও দেখলাম যে টেস্ট ডিফারেন্ট। হোয়াই ইজ দ্যাট? আমাদের দেশে আসলে আমরা যে কফি যখন আমি আনি, তখন তো ধরেন ইউএস থেকেই আনতেছি। ইউএস থেকে একটা কন্টেনার আসতে আমার 3 মাস আমি হাতে পাই। তো কফির আপনার যেটা অ্যারোমা, কফির যেটা এসেন্স, ওটা কিন্তু কন্টেনারেই বের হয়ে গেছে। সবাই তো ইম্পোর্টই করে। আচ্ছা। আর এমন না যে আমাদের আশেপাশে দেশ আফ্রিকা বা সাউথ আমেরিকা যে টুস করে নিয়ে আসলাম, এটাও তো আমাদের অপশন নাই। সবারই তো ইম্পোর্ট করতে হচ্ছে। এখন আমরা গ্রিন বিনস ইম্পোর্ট করতেছি, বাট ওইটা আসতেও তো টাইম লাগছে। গ্রিন বিনস, হ্যাঁ, যেটা আমরা এখন রোস্টিং শুরু করছি। তো গ্রিন বিনস আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি ফ্রম মেনি রিজনস। তো মানে আমাদের যেটা ফ্র্যাঞ্চাইজ আমি বললাম না, যে ফ্র্যাঞ্চাইজ হওয়ার এটাই হচ্ছে একটা মজার বিষয়, বিকজ দে ওন কফি ফার্মস অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্যাট ইজ দেয়ার মেইন বিজনেস, কফি রোস্টিং। তো ওরা কি করে, গ্রিন বিনস ওরা কালেক্ট করে আমাকে পাঠায়, আই রোস্টেড লোকালি। তো এই যে এই প্রবলেমটা এখন কিছুটা সলভ হবে, বিকজ আই এম রোস্টিং ইট লোকালি, ইয়েট
আমার তো গ্রিন বিনস আনতেও অনেক টাইম লাগতেছে, কারণ ধরেন আমেরিকা থেকে ও মেক্সিকো থেকে ঠাস করে নিয়ে আসে, ও নিয়ে আসে আশেপাশে দেশ থেকে, ওর তো সবই আশেপাশে। এখন এটা একটা আমাদের দেশে প্রবলেম হয়, বিকজ এটা এয়ারে কি করলে মানে অনেক প্রাইস পসিবল। বাংলাদেশে আসলে আপনার এই ডিউটি ট্যাক্স এগুলো আসলে কফির উপরে যা দেওয়া, এগুলা একটু কমাইতে হবে। আমি মাঝখানে একটা জায়গায় বলছিলাম যে এটা কমাইতে হবে। এয়ারটেয়ারে আসলে একটা ক্যাপাচিনোর দাম হবে 1,000 টাকা, হ্যাঁ না বেশিও হইতে পারে, হয়তো মেবি আম রং। তো 1,000, বিকজ এয়ারে পোষাবে না, বিকজ কফি ইজ ট্রিটেড অ্যাজ এ লাক্সারি আইটেম বাংলাদেশে। হ্যাঁ, সো লাক্সারি আইটেমের ইম্পোর্ট ট্যাক্স এরকম। ও কফিটা এখনো লাক্সারি রিয়েলি? এটা মানে আমি যদি বলি ওভারঅল মানুষের কনজাম্পশন কফি চা এভাবে যদি হিসাব করি, কত পার্সেন্ট মানুষ আসলে কফিতে মানে সেভাবে স্টিক করতে পারলো যে ভাই আমার কফিই লাগবে? না, চা তো অবভিয়াসলি অনেক বেশি, বিকজ মানে বাট একটা জেনারেশন আসতেছে এবং এই পরের জেনারেশন এরা যখন মানে আমরা যখন এখন প্যারেন্টস হচ্ছি হব, আমরা তো কফিতেই আছি, আমাদের পরের জেনারেশনটা কফি খাওয়া শিখবে। ধরেন টির কনজাম্পশন কি আমি জানি না, বাট ইটস গোনা বি ক্রেজি। বাট কফির কনজাম্পশন, আই গিভ ইউ আ বল পার্ক ফিগার, বাংলাদেশে কফির কনজাম্পশন মান্থলি হচ্ছে মোর দেন 100,000 কেজি। ওকে, 100,000 more than 100,000 kg. এখন just to put that in context, ক্রিমসন কাপের 14টা আউটলেট, 14 আউটলেটস, সবচেয়ে বেশি একটা কফি শপের আউটলেট। তো সবচেয়ে বেশি ফুটফল আল্লাহর রহমতে ক্রিমসন কাপেরই। ক্রিমসন কাপের কনজাম্পশন হচ্ছে রাউন্ড অ্যাবাউট 2,000 কেজি পার মান্থ। আর পার মান্থ ওভারঅল কনজাম্পশন ইন দি ইন্ডাস্ট্রি ইজ মোর দেন 100,000 কেজি। তাহলে চিন্তা করেন মার্কেটটা কত বড়। হ্যাঁ, মানে ইউ আর হোল্ডিং 2% অফ দ্য মার্কেট। ওকে, তার মানে কফি ইম্পোর্ট করতে একটা যে এটা লাক্সারি হিসেবে ট্রিট করতেছে, একটা বড় একটা কফি, নট অনলি কফি রিলেটেড এভরিথিং। মানে আপনি যে হেজেলনাট সিরাপটা আমরা খাই না, হেজেলনাট কফি, হেজেলনাট সিরাপ, হোয়াইট চকলেট সস, দিস আর অল ট্রিটেড অ্যাজ লাক্সারি আইটেম। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে ওই 1 মাস ধরে আপনারা বন্ধুরা বসে গ্লোরিয়া জিন্সে যে রিসার্চটা করলেন, সেই আসলে আউটকামটা কি বের হয়ে আসলো? তার মানে আসলে মানুষ আসলে কোন কফিটা বেশি পছন্দ করছিল, কোন এইজের, কোন ডেমোগ্রাফিক মানুষরা? প্লিজ। আমাদের ফাইন্ডিংটার সাথে আসলে এখনো ক্রিমসন কাপের মিলে যায়। তো ওই সময় আমরা 1 মাসে যেটা পাইলাম যে একটু যখন মিডল এজড মেন আসে, 40+, 50+, 50s, in their 40s, they prefer the cappuccino latte, সুগারটা অ্যাভয়েড করে। আই থিঙ্ক ফ্যামিলি যখন আসে দে ফোকাস অন ফুড, অ্যান্ড গ্লোরিয়া জিন্স যেহেতু অনেক ফুড অপশনস আছে, তো দে ফোকাস অন ফুড, অ্যান্ড কফির উপরে এতটা ফোকাস থাকে না। ওকে, যখন একটু বাচ্চারা আসে বা একটু একটা ফিমেল অডিয়েন্স আসে, ফিমেল ক্রাউড আসে, দে ফোকাস আ লট অন পেস্ট্রিজ, মানে সুইট ডেজার্টস, চকলেট কেক, দের চিজ কেক, এগুলা নিয়ে তারা অনেক ইন্টারেস্টেড থাকে। অ্যান্ড সুইট ড্রিঙ্কস লাইক দি হেজেলনাট লাটে অর দি ক্যারামেল লাটে, এগুলা নিয়ে তাদের অনেক বেশি মানে তাদের অনেক অর্ডার্স থাকে। তো eventually what we found out is most orders during the day are your cappuccinos and lattes. এটা নিয়ে মানুষজন স্মোকিং জোনে বসে, সিগারেটটা নিয়ে, কফিটা নিয়ে বসে। দ্যাট মিনস ওই যে রিয়েল কফির টেস্টটাও চায়। আর আই থিঙ্ক আরেকটা জিনিস হচ্ছে যে একটা ক্যাপুচিনো লাটে আমেরিকানোতে একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টসে অ্যাভেলেবল। সো অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টস অ্যাভেলেবল হইলে ইফ ইউ গোয়িং দেয়ার এভরি ডে, সো ওইটা তারা প্রেফার করে। সো এইটা আমাদের স্টোরগুলোতেও সেম। ফ্যামিলিরা এসে স্যান্ডউইচ অর্ডার করবে, ফুড অর্ডার করবে, যেমন আমাদের উই হ্যাভ ইংলিশ ব্রেকফাস্ট, ওগুলো অর্ডার করবে, চাবে যে একটা ফুড খেতে, একটা সবাই মিলে বসে খাবার খেতে। আর মেয়েদের গ্রুপ আসলে ওরা চাবে রেড ভেলভেট, চিজ কেক, এগুলো নিয়ে। তো এইটা একটা নাইস ফাইন্ডিং ছিল। ইউ হ্যাভ টু বি অবজারভেন্ট। কোথাও জায়গায় গিয়ে দেখেন, আমি যে মিশিগানে ছিলাম বললাম না 2 মাস, মিশিগানে গিয়ে ওইখানে আমি টি শপস গুলায় গেলাম, আরব ইয়েমেনি টি শপস, ওইখানে গিয়ে আমি জাস্ট ঘুরতেছি, রাইট, দেখতেছি যে কি করে মানে কি করে। তো আমি কোথাও গেলে আই ক্যানট ফোকাস অ্যাজ আ কাস্টমার, মানে আমি কোথাও গেলে আমার জাস্ট টেবিল ক্যালকুলেট করতে হয়, ইন্টেরিয়ার দেখতে হয়, আরে এই জিনিসটা জুস করছে তো, তারপরে ওই জিনিসটা মেরে দেই আমি আস্তে করে, মানে আমার কোনো এক ক্রিমসন কাপে। তো একটা কথা আছে যে জিজ্ঞেস হোয়াট ইজ অরিজিনালিটি,
অরিজিনালিটি ইজ দি এবিলিটি টু বি এবল টু হাইড ইয়োর সোর্স। কোত্থেকে চুরি করছো সেটা যেন লোকে না জানে, তাহলে তুমি ভাইয়া অরিজিনাল, তাহলে তুমি ক্রিয়েটিভ। হ্যাঁ হ্যাঁ এইটাই কারণ এভরিথিং হ্যাজ আ রেফারেন্স, সব কিছুর ইফ ইউ আর এবল টু হাইড ইয়োর সোর্স ইউ আর ক্রিয়েটিভ, ইউ আর অরিজিনাল। তো এটাই। আর এই ডিজিটাল এরাতে এটা অনেক কঠিন, সো ইউ গোটা বি ক্রিয়েটিভ। ভেরি ভেরি। আমার মনে হয় কফি জিনিসটা এত সেনসিটিভ, স্পেশালি ফর কফি একদম যারা মানে লাভ করে। না আপনার এটা বলি যে ওই যে একটা 21 দিন আগে এটা পপুলার হয়েছে খুব এই কথাটা, কফি ইজ আ রিলিজন, কফি ইজ লাইক আ রিলিজন, টি ইজ লাইক ব্লাইন্ড ফেথ। হ্যাঁ, কি কথা, টি ইজ লাইক ব্লাইন্ড ফেথ। এখন কফি নিয়ে আপনি খুব সেনসিটিভ যে এটা কি বানাইছে, মানে বিকজ রিলিজিয়ন মানে এটা আপনি খুব সেনসিটিভ। টি হচ্ছে ব্লাইন্ড ফেথ, মানে হচ্ছে ভালো খারাপ হোক চা তো চাই ভাই, চা দেন, মানে আই ওয়ান্ট, আমার চা দিলে আমি তো আর এটা নিয়ে ইনভেস্টিগেট করব না যে কফিটা নিয়ে করবো যে এটা কি মিডিয়াম রোজ দিছে না ডার্ক রোজ দিছে, এটা কি দিল, কফি নিয়ে কোনো মানে আলাদা করে টেস্ট করার সুযোগ নাই, মানে এটা নিয়ে সো এটা হ্যাজ টু বি পারফেক্ট। এটা কথাটা খুব ভালো, কফি আমি যে কফি ইজ লাইক আ রিলিজিয়ন, টি ইজ লাইক ব্লাইন্ড ফেথ। কফির প্রাইস আসলে এত হয় কেন, মানে হোয়াটস দ্য ইউনিট ইকোনমিক্স বিহাইন্ড ইট? রাইট, সো এটার জন্য ফার্স্টে উই হ্যাভ টু গো ব্যাক টু দিস ওয়ান থিং যে কফি ইজ ট্রিটেড অ্যাজ এ লাক্সারি আইটেম এবং সবকিছু ট্যাক্স অনেক হাই, ট্যাক্স এন্ড ডিউটি ইজ ভেরি হাই টু ইম্পোর্ট কফি। সো দ্যাট ইজ ওয়ার ওইখানে আমাদের আনতে একটা বড় খরচ পড়ে যায়। অ্যান্ড ইফ ইউ গো টু ইউনিট ইকোনমিক্স, আমার আসে বিনসের কস্ট, ধরেন একটা লেটস সে একটা আমার ক্যাপুচিনোতে 10 গ্রাম বিনস লাগতেছে, আমার একটা ক্যাপুচিনোতে আপনার 1 ব্যাগ মিল্ক লাগতেছে। তো ইয়োর মিল্ক, ইয়োর এসপ্রেসো মানে বিনস যেটা গ্রাইন্ড করলে আমার এসপ্রেসো হয়, তারপরে আপনার আসে দ্য কাপ, কফি কাপ, তারপরে দ্য কফি লিড অ্যান্ড দ্য কফি স্লিভ, এটা আমার কস্ট অফ গুডস। ওকে, আমার সিম্পল ইয়ে হচ্ছে যে ওইটার সাথে আমি 2.5% যোগ করি, মানে ইনটু করি আর কি, 2.5% ইনটু করে আড়াই গুণ। হ্যাঁ, মানে আমার খরচটা এক্সাক্ট যে প্রোডাক্টের খরচ আছে 100 টাকা ধরেন, হ্যাঁ সেইটার আড়াই গুণ 250 টাকা। হ্যাঁ 250 টাকা। আচ্ছা, বাকি 150 টাকা তাহলে কি হচ্ছে? বাকি 150 টাকা হচ্ছে আমার মার্জিন। সো দ্যাটস দি ইন্ডাস্ট্রি অ্যাকসেপ্টেবল মার্জিন, 60%। তো 40% আমার কস্ট হয়ে যায়, তখন 60% আমার মার্জিনটা থাকে। ওকে, সো এটা আমি ইয়ে করে দিই। এখন আপনি 250 টাকা করলেন, করে তো আপনার দেখতে হবে যে একটা ক্রিমসন কাপ, একটা নর্থ এন্ড, একটা তাবাক এক্সেট্রারা কি প্রাইসে রাখতেছে, ওইটা ইন্ডাস্ট্রির কাছাকাছি রাখতে হবে। তো মানে আমার 250 টাকায় যদি আমার সবাই 250 টাকার কাছাকাছি আছে, 240, 230, 235, 245, then it's okay. But then if the industry is selling it at 200, then you have to bring it close to 200. তখন your margins will take a hit. তখন আপনার মার্জিনস কমে। তাহলে আপনি তখন দুইটা ভুল করতেছেন, আপনার কস্টিং অনেক হাই, আপনার C&F পাল্টাইতে হবে, মানে আপনার মাল আনতে হবে এটা লোয়ার কস্ট, মানে ওখানে আমি যেন শুল্কটা কম দেই, তাই না, কাস্টমার্স খরচটা কম। কারণ যেহেতু হয়তো যদি আমরা বা অন্যান্য কফি শপরা 250 টাকা রাখতেছি, দ্যাট মিনস উই আর অপারেটিং এট আ 60% গ্রস মার্জিন। তো আপনারও ওইটাই হওয়ার কথা, আর না হলে ইউ আর বিং রিপড অফ সামওয়্যার ইন দ্য হোল প্রসেস। মানে এটা লং রানে আসলে ভাবে টিকবে না। আচ্ছা, এই গ্রসের মধ্যে তাহলে আর কি কি খরচ পড়ে গিয়ে অ্যাড হয়ে নেট পাবো আমি? না, সো তারপরে এখন ওই ধরেন ওই গ্রস মার্জিন আমার আসলে 60%, তারপরে চলে আসে আমার এমপ্লয়ি স্যালারি, ওইটা হচ্ছে আমার ওভারহেড, আন্ডার ওভারহেড, এমপ্লয়ি স্যালারি, রেন্ট, সো তারপরে আসে এমপ্লয়ীদের ফুড, কনভেন্স, ইলেকট্রিসিটি, ইউজুয়ালি একটা কমার্শিয়াল বিল্ডিং এর সার্ভিস চার্জ থাকে, সার্ভিস চার্জ, ক্লিনিং এক্সপেন্স ইজ এ বিগ পার্ট অফ আওয়ার বিজনেস, ক্লিনিং স্টোর ক্লিন রাখতে হবে, অ্যান্ড আদার মিসেলেনিয়াস। মার্কেটিং, হ্যাঁ, অ্যান্ড মার্কেটিংটা আমাদের স্টোর ওয়াইজ ডিভাইড করেন, বিকজ উই হ্যাভ দি লাক্সারি অফ সো মেনি স্টোরস, মার্কেটিংটা আমাদের ডিভাইড হয়ে ধরেন 1-2% হয়ে যায় সেলস এর, ওভারঅল সেলস এর মাত্র 1-2% হয়ে যায় ডিভাইড, বিকজ অফ হ্যাভিং 14 স্টোরস, বিকজ অফ হ্যাভিং, ইয়েস। আর যদি কারো একটা স্টোর থাকতো এটা হয়ে যায় তো 10-15%। তাহলে নেট প্রফিট কি রকম থাকে এভারেজে? এভারেজে নেট প্রফিট শুড বি অ্যারাউন্ড 15-20%, রাইট? দ্যাট ইজ হোয়াট ইউ শুড বি অপারেটিং অ্যাট। আদারওয়াইজ আপনার ওভারহেডস অনেক হাই, না হলে ওভারহেডস অনেক হাই, আর না হলে আপনার গ্রস মার্জিন অনেক হাই। আই হ্যাভ সাম কোয়েশ্চেনস, আমি আপনাকে একটু বলি যে ধরেন আমরা বেশিরভাগ যেগুলা কফি শপ দেখি বাংলাদেশে, এগুলো কিন্তু খুব ভালো ভালো লোকেশনে হয়, রাইট? লেটস সে বনানী, ধানমন্ডি, অনেক প্রাইসি এগুলা জায়গাগুলা, ভাড়া আমি ন্যাচারালি বুঝতেছি অনেক অনেক বেশি।
যেমন লাকিন কফিটার কথা যেটা বলতেছিলাম, ওরা কিন্তু এমন না যে খুব প্রাইসি জায়গায় No, no, করতেছে, হ্যাঁ। মানে প্রাইসি বলতে এক্সপেন্সিভ লোকেশনস, ওগুলা না, হ্যাঁ। একদম মুদির দোকানের মতো ছোট্ট একটা ঘরের মতো। আপনি জানেন যে এই রুমের থেকেও মনে হয় 1/2 হবে হয়তো বা এরকম, মানে খুব ছোট ছোট ইয়া করে। বাংলাদেশে কি এরকম করা যাওয়া সম্ভব না, বা এরকম কি পসিবল হবে কি না, যে এরকম মুদির দোকানের মতনই ধরেন ছোট ছোট করে এই যে লাকিন কফির মডেলটা ফলো করে, তাহলে কি সেই জায়গাটা 250 টাকার জায়গায় কি সেম কোয়ালিটি 150 টাকার মধ্যে পসিবল হবে কিনা, বা হোয়াটস ইওর টেক? অ্যাকর্ডিং টু মি এটা বাংলাদেশে পসিবল না। এটা and I'll give you two very good reasons for this. জি। So বিকজ আমি বাইরে থাকছি, বাইরে কালচার দিয়ে তো ইউজ টু, আমরা ক্লাসে অফিসে যাইতে আমরা লেট করতাম, কারণ ওই যে 6টা-7টার সময় গিয়ে যখন কফি শপে ঢুকতাম, যেটা কফি নিয়ে ঢুকবো, কিউ তো হচ্ছে গেটের বাইরে পর্যন্ত, ওই কিউতেই আমার লেট হয়ে যেত ক্লাসে। সো বাংলাদেশে তো এই কালচারটা নাই। সকালে আমরা উঠি, সকালে বাসায় নাস্তা করি, বাসার কুক আমাদের মা ওয়াইফরা চা কফি বানায় দেয়। বাংলাদেশে কিন্তু এই কনসেপ্টটা নাই। এটা আমি কখন বুঝছি বলি, আমি এই কনসেপ্টে আমরা চেষ্টা করছি, গুলশানে একটা কর্পোরেট অফিস আছে, সাইহাম টাওয়ার একটা বিল্ডিং আছে, সাইহাম টাওয়ার, ওইখানে অনেক অফিস আছে, দুইটার নিচে আমরা একটা দিছিলাম। ঢাকা ক্লাবে আমরা একটা দিছিলাম, একটা ছোট স্পেসে কিওস্ক টাইপ। ঢাকা ক্লাব মানে ঢাকা ক্লাব তো মানে যে কেউ মেম্বার হইতে পারবে না, প্রেস্টিজিয়াস এন্ড মানে you have to have good bank balance to get into ঢাকা ক্লাব। আচ্ছা, তারপরে বাংলা লিংকের হেড অফিসেও আমরা কিন্তু একটা কিওস্ক দিছিলাম। ফার্স্ট মাস খুব ভালো চলছে, তারপরের গুলায় লোয়েস্ট সেল 250 টাকাও ছিল, 250 টাকাও ছিল, মানে একটা গেছে হয়তো বা। হ্যাঁ, পরে আমি জিজ্ঞেস করলাম 250 টাকা, বলে স্যার ওটা আমি খাইছি। তো এই অবস্থাও ছিল। তখন আমি বুঝছি যে, and this is very early on, 2017-16, very early on I understood that we are in the hangout business and not the coffee business. Yes. So we are following what Starbucks introduced to the world. You will have to give a good experience, a good ambience. You have to have good people running the show. তো তাহলেই আপনার কফি শপটা চলবে। যখন আপনার আর্লি অন 2016, 17, 18 ওই সময় করেছিলেন, হয়তো বা এমন হতে পারে না যে তখন এই অবস্থানে ছিল, এখন হয়তো বা সেই ডেমোগ্রাফিকটা আস্তে আস্তে তাদের কনজিউমারের টেস্ট প্রেফারেন্স চেঞ্জ হচ্ছে, যে মেবি এখন যদি আপনারা একটা ছোট করে ট্রাই আউট করে দেখেন, মেবি দ্যাট মাইট ওয়ার্ক। I hope so, and মানে I'd be so happy if that's the case. কারণ আসলে ভাইয়া আপনি কিন্তু মাইনরিটি, আপনি আজকে ক্রিমসন কাপ স্টারবাকস হইতে অনেক দূর আছে। কারণ আমি ওই দিনই হব যেদিন আমি 64টা জেলায় 64টা ক্রিমসন কাপ খুলতে পারবো। বাট ইজ ইট পসিবল? ইটস নট পসিবল। ডু উই হ্যাভ আ ডেমোগ্রাফিক দ্যাট ইজ উইলিং টু পে 250 টাকা এভরি ডে? আমার মনে হয় কবে এটা হবে জানেন, যখন আপনারা সকাল 7টার সময় কেউ খুলতে পারবে কফি শপ, তখন আমার মনে হয় যে তখন হ্যাং আউট থেকে এটা কিন্তু খুলে, আমরাও খুলি। যেরকম ধানমন্ডিতে সকাল 7টায় গেলে কিন্তু আমরা 60-70% প্যাকড। স্কুলের ক্রাউড মানে প্যারেন্টসরা বাচ্চাদের স্কুলে দিয়ে তারা কিন্তু ক্রিমসন কাপে বসে ব্রেকফাস্ট করে, কফি খায়। বাট ধানমন্ডি, গুলশানে অফিসে যাওয়ার আগে কফি নেয়, নর্থ এন্ডে নেয়, আমাদের থেকে নেয়। সকালবেলা গুলশান আউটলেট পুরো কর্পোরেট দিয়ে চলে। কিন্তু আসলে বিজনেসটা তো গুলশান আর ধানমন্ডির না, বাংলাদেশটা তো গুলশান। মানে এটা যদি হয়, মানে আপনি এখন চিন্তা করেন আমি কত বড় বড় আমরা রিস্ক নিছি। খিলগা, ওয়ারি, উত্তরা যখন আমরা করছি নো কফি শপ ইন উত্তরা, 1.5 বছর লস দিছি আমরা, 1.5 বছর। এখন কেমন করতেছে? এখন আল্লাহর রহমতে ওয়ান অফ আর মোস্ট প্রফিটেবল স্টোরস হচ্ছে উত্তরা। আর ওয়ারি বা মানে একটু বলবেন যে এই জায়গাটা এরকম, ওই জায়গাটা ধরেন আপনার 14টা এখন স্টোর আছে, হ্যাঁ, 14টার মধ্যে সবচেয়ে প্রফিটেবল ব্রাঞ্চ কোনটা, সবচেয়ে লিস্ট প্রফিটেবল ব্রাঞ্চ কোনটা? আমার কিলার আউটলেটস হচ্ছে, আমি যখন বনানী খুলছি, বনানীতে 2-3 সপ্তাহের মধ্যে হচ্ছে গেট পর্যন্ত লাইন, প্লাস ব্যাক ইন 2015। তারপরে ধানমন্ডি আমরা খুললাম, ধানমন্ডি বিকেম দ্য মোস্ট প্রফিটেবল। তারপরে উত্তরা খুললাম, উত্তরা আমরা 1.5 বছর লস দিছি। সো এখনো যদি ধরেন বসুন্ধরা, ধানমন্ডি হচ্ছে আমাদের মোস্ট প্রফিটেবল। বসুন্ধরা, ধানমন্ডি অ্যান্ড মিরপুর। কত? মিরপুর সনি স্কোয়ার 1 নাম্বার, না 2 নাম্বার, ওইটা 2 নাম্বার না, 1 নাম্বার মিরপুর সনি স্কোয়ার, অ্যান্ড মিরপুর 12 অলসো।
সনির মতন না, বাট মিরপুর 12 ইজ ভেরি ক্লোজ টু সনি। আপনার ওকে, আমি একটা জিনিস বিশ্বাস করি কি, বাংলাদেশে মনে করবেন যে একটা ব্র্যান্ড টিকছে কখন জানেন, যখন সে ধানমন্ডি আর মিরপুরে পপুলার। ট্রাস্ট মি। কেন কেন? কারণ these are the areas where you will find brand loyalist. মানে জাস্ট আপনি এখানে এত পরিমাণ রেস্টুরেন্টস, Yeah. মানে আই গেট ইট, আমি ইচ্ছা করে জিজ্ঞাসা করেছিলাম কেন কেন, Yeah. কারণ হচ্ছে মানে আমি মনে করি কোন একটা জায়গায় দিলাম, এখানে আর কোনো শপ নাই, হ্যাঁ পিপল গট বি দেয়ার, Yeah. কিন্তু এইখানে মিরপুর হ্যাঁ মানে এতগুলো হ্যাঁ। রেস্টুরেন্টস, হ্যাঁ, তাই না? হ্যাঁ। ধানমন্ডি তো সেম, হ্যাঁ। সো ওইখানে টিকে যাওয়া মানে বাট হ্যাঁ, এখানে কি I get এটাও it. কাউন্টার বলতে পারি না যে ওখানে এতই ফুটফল হ্যাঁ। যে ভাই একটা নর্মাল রেস্টুরেন্টে তো উঠে যেতে পারে, হ্যাঁ অফকোর্স রিস্কও হাই, রিস্কও হাই, রিস্ক Risk আবার হয়। রেন্টও অনেক বেশি হাই, খরচ রেন্ট। হ্যাঁ ধানমন্ডিতে ক্রেজি রেন্ট, মানে ম্যানহাটন মার্কেট রেন্ট আর কি ধানমন্ডিতে। তো এখন মানে ক্রেজি রেন্ট, আমরা ধানমন্ডি যে রেন্ট দিই, এই জন্য আপনি ওটা বলছেন যে সার্ভাইভ যে করতে পারবে। হ্যাঁ। সার্ভাইভ যে করতে পারবে অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রফিটেবল হয়ে যেতে পারবে। মানে কোনো ব্র্যান্ড বাংলাদেশে চালাইতে হইলে এই দুই এরিয়ার লোকজন চালাই দিবে, যে মানে উই আর উইথ ইউ। মিরপুর আর ধানমন্ডি হচ্ছে মাই ফেভারিট টু এরিয়াস, এটা হচ্ছে কোনো ইয়ে না। তারপরে আপনার যদি লিস্ট প্রফিটেবলে আসেন, সেটা হচ্ছে আর খিলগা স্টোর অ্যান্ড আওয়ার ওয়ারি স্টোর। কেন? সারপ্রাইজিং লাগলো একটু। হ্যাঁ আমারও মানে খিলগা অ্যান্ড ওয়ারি থেকে আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, সেটাই তো। but for some reason we are not at a loss, but the profit percentage is not very significant, so I'm being brutally মানে নেট honest. প্রফিটটা অনেক হ্যাঁ। ওইখানে মানুষের টেস্ট কি, মানে একটু কি টাইপের ফুড তাহলে তারা পছন্দ করছে? আমার মনে হয় আরেকটা জিনিস হয় যে স্পেন্ডিং ক্যাপাসিটি ইজ অলসো আ ভেরি বিগ ফ্যাক্টর। ওয়ারিতে আরেকটা জিনিস হয়ে গেছে কি, ওয়ারির মানুষ হয়তো ওয়ারিতে খায় না, ওয়ারির মানুষ হয়তো ইয়েস ধানমন্ডিতে চলে ধানমন্ডিতে চলে আসে। খিলগার মানুষ ইফ দে গো টু আ প্লেস, তারা আসলে 200, 250, 300 টাকায় মেবি দে ওয়ান্ট মোর। এখন মানে আমাদের খিলগার যারা রেগুলার কাস্টমার আছে, আমরা আসলে প্রত্যেকটা স্টোরি আমাদের টিকস কিন্তু রেগুলার কাস্টমার দেন। ক্যাফে শপের জন্য দি 80-20 রুল, রাইট? Because 80% sales comes from 20% customers. There's nothing more truer than this. এক্সাম্পল দেন, মানে এটা করার জন্য আপনারা কি করেন? এটা করার জন্য আমাদের জন্য যেটা ওয়ার্ক করছে আমি সেটা বলতে পারি। এটা হচ্ছে সো যখন আমরা হায়ারিং করি না ফার্স্টে, আপনি একটু দেখবেন যে আমাদের স্টোরগুলো ভেরি ইয়াং এমপ্লয়িজ, রাইট? তো তখন আমি ফার্স্টেই আমরা নর্থ সাউথ থেকে হায়ার করার চেষ্টা করছি, আইইউবি থেকে, এআইইউবি থেকে and other private universities, ওখান থেকে হায়ার করার চেষ্টা করছি। ওকে। And we did not look for people who were looking for jobs. We looked for people who wanted a new experience. So এটা একটা ইয়া ছিল আমাদের, যে মানে I didn't want a guy who's a graduate masters করা, because working at a coffee shop ওর জন্য এটা না। বাট ওয়েন ইউ আর এট ইউনিভার্সিটি, আপনার একটু হাত খরচ লাগবে, মানে একটু ডেটে যাইতে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে একটু খরচ তো লাগে। সো রাদার দেন স্টুডেন্ট পড়াই, আই কুড ডু সামথিং ফান। সো তখন উই স্টার্টেড হায়ারিং দিস গাইজ ফ্রম নর্থ সাউথ, ফ্রম আইইউবি, ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটিস। আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং দ্যাট হ্যাজ হেল্পড আস অ্যান্ড ইজ স্টিল হেল্পিং আস, কারণ ওরা কাস্টমারদের সাথে একটা সুন্দর কানেক্ট করে। ওরা যখন কাস্টমারদের সাথে কানেক্ট করে, ওই কাস্টমারগুলো ডেইলি আসতে চায়। যেরকম ফর কফি, এটা বিউটিফুল থিং হচ্ছে, ইউল গো টু আ কফি শপ এভরি ডে। আপনি কিন্তু aজকে চাইনিজ খাইলে আপনার কিন্তু কালকে চাইনিজ খেতে ইচ্ছা করবে না, আপনি কালকে কিন্তু বলবেন যে ইটালিয়ান খাই, পরশু দিন মানে ইন্ডিয়ান খেয়ে কিন্তু আপনি একটা কফি শপে যেতে যাবেন। অফিসটা শেষ করে একটা কফি শপে গিয়ে বসি। তো তখন অনেকে কিন্তু একা যায়, একটা ল্যাপটপ নিয়ে, একটা বই নিয়ে। অনেকে ওরা কি করে, এমপ্লয়ি যারা থাকে, বিকজ দে আর অফ আ সার্টেন ওয়েভ লেন্থ, একসাথে এটা ম্যাচ করে, দে টক অ্যাবাউট স্পোর্টস, লাইফ, এমপ্লয়ীদের সাথে গিয়ে আড্ডা দেয়। সো ওইটা ইজ সামথিং দ্যাট হ্যাজ হেল্পড আস ক্রিয়েট ব্র্যান্ড লয়্যালটি। একটা হচ্ছে কফির টেস্ট, যে বিকজ অ্যাডিক্ট হয়ে যায়, বিকজ ওইটা যখন টেস্ট বার্ডে লাগে, জিপটার মধ্যে লাগে, দেন ইউ ফিল লাইক গোয়িং ফর ইট এগেন অ্যান্ড এগেন। অ্যান্ড দেন আই থিঙ্ক আওয়ার এমপ্লয়িজ, ওদের সাথে যে ওয়ান টু ওয়ান রিলেশনটা, র্যাপোটা। সো উই লস্ট এমপ্লয়িজ বিকজ আমাদের কাস্টমাররা নিয়ে গেছে, হয়তো বিদেশে নিয়ে গেছে, চাকরি দিচ্ছে, বা তাদের অফিসে নিয়ে গেছে। উই লস্ট অ্যান্ড উই আর ভেরি হ্যাপি বিকজ দিস ইজ হোয়াট ইজ ওয়ান অফ আওয়ার ইউএসপিস। আপনি বলেন যে যেই এনএসইউ, আইইউবি, এআইইউবি, বিভিন্ন ইউনিভার্সিটির যারা স্টুডেন্টসরা এখানে পার্ট টাইম হয়তো বা জব করতেছে, যেহেতু নিউ এক্সপিরিয়েন্সের জন্য করতেছে,
এবং এটা তো তারা হয়তো বা এটা ক্যারিয়ার এখানে করবে না, তাহলে সেই ক্ষেত্রে কি এমপ্লয়ি টার্নওভারটা অনেক বেশি হওয়ার কথা না? হ্যাঁ, এটা অনেক বেশি, and that's okay for a coffee shop. এটা আমাদের ফ্র্যাঞ্চাইজারই আমাদের বলছিল যে if an employee is with you for 1 year, হ্যাঁ, that's good. আপনাদের এভারেজ কত? সো আমাদের এখানে আসলে বেশি থাকে, 2 বছর 2.5 বছর থাকে, কারণ ধরেন যদি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে জয়েন করে 4 বছর তো থাকেই। আচ্ছা, তারপরে আমাদের এখানে ক্যারিয়ার প্রোগ্রেশনটা খুব ভালো। কেন? এগেইন দ্যাটস ডিউ টু আল্লাহ রহমত আমাদের 14টা কফি শপ হওয়ার কারণে। সো উই নিড ম্যানেজার্স, অ্যান্ড আমরা আসলে ডাইরেক্ট কারো হায়ার করে ম্যানেজার বানাই দেই না, মানে ফ্রম দ্য গ্রাউন্ড আপ চলে। আমাদের যে এখন জিএম, ও কিন্তু অ্যাজ এ বারিস্তা স্টার্ট করছে। So he started from a salary of, let's say, 8 to 10,000. Now he's earning close to 1 lakh. Yeah. So that is career progression. কত বছর উনি কাজ করছেন? 6-7 years. 6-7 years. So he started as a kid, right? Started as a teenager. তো এগুলা আমাদের কোম্পানিতে এগুলা খুব অ্যাসপিরেশনাল ফর দ্যাম। আমরা যে রোস্টিং বিজনেস স্টার্ট করছি, আমার যে 2টা রোস্টার, দে বোথ স্টার্টেড অ্যাজ বারিস্তাস। সো ওরা এখন 2টা রোস্টার্স। তারপরে আমাদের যে পারচেজ ম্যানেজার, অপারেশনস ম্যানেজার, দে আর অল পিপল হু স্টার্টেড অ্যাজ ফুড মেকার্স অর বারিস্তাস, নাও আর ইন গুড পজিশনস। তো আমাদের এখানে বিকজ উই আর গ্রোয়িং, আমাদের ক্যারিয়ার প্রোগ্রেশনে এত মানুষ আসলে ছেড়ে যায় না, কারণ হয়তো একটা জায়গায় একটা ব্যাংকে বা একটা কর্পোরেট লেভেল জবে এন্ট্রি লেভেল যে স্যালারি হয়, আমার ম্যানেজার সেই স্যালারি পায়। ম্যানেজার সেই স্যালারি পায় বিকজ অ্যাকচুয়ালি দ্য ম্যানেজার ইজ দি ওনার অফ দ্য স্টোর। মানে ইফ ইউ ডোন্ট কিপ হিম ওয়েল, হি ইজ নট গোনা লুক আফটার ইয়োর স্টোর। মি রেহান, আই ক্যানট বি ইন 14 প্লেসেস অ্যাট দ্য টাইম। লাইক ফর এক্সাম্পল, মানে একটা ওনারের কিন্তু একটা কফি শপের সাথে কোনো রিলেশনশিপই নাই। আপনি একটা স্টারবাকসে গেলে হাওয়ার্ড শোলসরা দেখবেন না যে ও আপনারা গ্রিট, নো, ইউ উইল হ্যাভ টু বি এবল টু ডেলিগেট and make your employees feel like their owners. তো আমরা এটা করতে পারি, এটা ওদের জন্য অ্যাসপিরেশনাল হয়। তো এই কারণে আসলে এত যায় না, আর যারা যায় তখন মানে হ্যাঁ। অ্যান্ড আমাদের এখানে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমি নিজেও একটা একাডেমিক, আমি মানে এডুকেশন অনেক ভ্যালু করি, মানে অনেক ভ্যালু করি। অ্যান্ড আপনার ওরা যখন লোন চায় বা লিভ চায় ডিউ টু এক্সামস, এডুকেশন, মানে উই গ্র্যান্ট এভরিথিং, যে নো ওয়ারিস, তুমি 2 মাস পরীক্ষা, 2 মাস পরে আসো, দেল স্টিল বি আ জব ফর ইউ। বাংলাদেশের ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক বেশি ফোকাস করি নতুন নতুন কাস্টমার আনার বিষয়টা, কিন্তু কাস্টমার যে সার্ভিসটা, এটা আমি খুব কম সংখ্যক বিজনেসের ক্ষেত্রে দেখেছি যে কাস্টমার সার্ভিসটা ভালো হয়। ইভেন অনেক রেস্টুরেন্টসেও আছে যারা ঠিক মতো প্রপারলি গ্রিট করে না, এবং মনে হচ্ছে যে এখানে যে আসছি অর্ডারটা নিতেছে, মানে না নিলেই মনে হয়, না এখানে আসলেই মনে হয় ভালো হইতো, এমনও আছে। এই জায়গাটাতে আপনার কি মনে হয় গ্যাপ আছে? কিভাবে আমরা একটা 5 স্টার কাস্টমার সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি যে কোনো বিজনেসের ক্ষেত্রে? আই থিঙ্ক আমাদের দেশের কাস্টমার সার্ভিস অ্যান্ড বাইরের দেশে কাস্টমার সার্ভিসে অনেক বড় গ্যাপ। I think even if you talk to a call center or if you visit a restaurant, customer service is huge. আপনি যদি মানে একটা এমন কোনো অফিসে যান যেখানে অ্যাডমিন ডিপার্টমেন্ট ইজ রেসপন্সিবল ফর সামথিং, দে ডোন্ট নো হোয়াট কাস্টমার সার্ভিস ইজ অ্যাবাউট। তো আমি ক্রিমসন কাপে অলওয়েজ চেষ্টা করি যে এটা যাতে আমাদের ফিক্স থাকে এবং একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়। তো এটার জন্য হচ্ছে রেগুলার ট্রেনিংস, মানে রেগুলার কাস্টমার ট্রেনিংস, যে তোমরা আমাদের একটা ইয়ে থাকে যে কেউ যদি ঢুকলে হ্যালো ওয়েলকাম টু ক্রিমসন কাপ, বুঝুক না বুঝুক, হ্যালো ওয়েলকাম টু ক্রিমসন কাপ, এটা যাতে একদম প্রপার তুমি থাকো। ইউ অলওয়েজ টক উইথ আ স্মাইল। যখন কফি বানাচ্ছ আর উনি যখন ওয়েট করতেছে কফিটা নেওয়ার জন্য, ইউ টক অ্যাবাউট, তো স্যার কোথেকে আসলেন, স্কুল, ইউনিভার্সিটি না অফিস থেকে আসলেন, কেমন গেল আজকে, হ্যাভ আ কনভারসেশন। সো এগুলো আমাদের ট্রেনিংয়ের আন্ডারে পড়ে, যে তুমি হাউ ইউ স্ট্রাইক আ কনভারসেশন উইথ আ কাস্টমার। হ্যাঁ, আমাদের যে কমপ্লেন আসে নাই তা না, অনেক কমপ্লেন আসছে যে আমাদের বারিস্তা মিসবিহেভ করছে, বারিস্তা ঠিক মতন কথা বলে নাই। ওইটা তখন আমরা ওনার লেভেলে গিয়ে সলভ করি, মানে নিজেরা কথা বলে কাস্টমারের সাথে পার্সোনালি সলভ করি। তো কাস্টমার সার্ভিস ঠিক রাখা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আসলে আপনার একটা মানুষের মুডকে কন্ট্রোল করতে হয়। আমার যে বারিস্তাটা কাস্টমার সার্ভিস দিবে, আই হ্যাভ টু কন্ট্রোল হিজ ইমোশনস, আই হ্যাভ টু কন্ট্রোল হিজ মুড। তো ওকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা খুব ডিফিকাল্ট। সো কারণ আমার ক্রিমসন কাপে আমি অলওয়েজ
রাগ হয়ে যাই যখনই দেখি কি একটা বারিস্তা এপ্রন বা নেম ট্যাগ পরা নাই। এখন আপনাদের ইয়ে হতে পারে যে এপ্রন আর নেম ট্যাগের সাথে সেলসের কি, কফির সাথে? ইটস অ্যাবাউট ডিসিপ্লিন। আমি একটা ইউনিফর্ম পরলাম, আমি এপ্রন পরলাম, নেম ট্যাগ পরলাম, মানে আই এম রেডি। দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ডাজন্ট ম্যাটার। নাও হোয়াট আই হ্যাভ বিন টট, আমি ওই জোনে ঢুকে গেলাম। ফ্যান্টাস্টিক। সো অলওয়েজ আমি রাগ হই, পিপল হ্যাভ বিন ফায়ার্ড যে স্যান্ডেল পরে আছে কেন, পিপল হ্যাভ বিন ফায়ার্ড ফ্রম দেয়ার জবস। কারণ আমার আসলে একটু ডিফারেন্টভাবে ইয়ে করতে হয় যে আমার একটা ছেলেই আছে, 2টা ছেলে যারা 2 শিফটে কাজ করে একটা রুমে, প্রত্যেকটা স্টোরের সিসিটিভি, ওদের কাজ হচ্ছে সিসিটিভিতে তাকায় থাকা। রিয়েলি? Yeah. সিসিটিভি তাকায় দেখে কি দেখবে সে? যে ধরেন এই ম্যানেজারের ডিউটি এতটায়, এই ডিউটি এতটায় শেষ হয়েছে, ও এতটায় ঢুকছে কিনা, এতটায় বের হয়েছে কিনা। তারপরে ইউনিফর্ম ছাড়া তো কেউ কাউন্টারের পিছে যায় নাই। ইউনিফর্ম পরে তো আর কেউ কাস্টমারের সাথে বসে স্মোকিং জোনে সিগারেট খাচ্ছে না। এরকম কিছু জিনিস আছে। স্যান্ডেল পরে তো কেউ ঢুকে নাই। এগুলো কিছু জিনিস, সারাদিন ওর কাজ হচ্ছে আমরা সিসিটিভিতে তাকায় থাকে। আমাদের কোনো কমপ্লেন পাই, কোনো সন্দেহ পাই, জাস্ট বলি আচ্ছা এতটায় এই স্টোরে দেখো তো কি হয়েছিল, ও আমাকে ইয়ে করে দেয়। তো এই কারণে ওদের যে ট্রেনিং আছে, ওরা ফোকাস থাকে যে বিকজ দে আর ওয়াচিং মি, মানে আই হ্যাভ টু গিভ দ্য বেস্ট কাইন্ড অফ সার্ভিস। মানে অ্যাকাউন্টেবিলিটিটা যখন মানুষের থাকে না, তখন সে আসলে তার একটা ভালো পারফরমেন্স দিতে পারে। কারণ মোটিভেশন মানুষের সবসময় ওইভাবে থাকবে না। মানুষকে ওই যে মানে একটা মোটিভেশন দিয়ে ছেড়ে দিছে ওইভাবে হয় না, ডিসিপ্লিনের জন্য আসলে থাকে। তাহলে সেই জায়গাটায় মানে আপনারা ফ্রেমওয়ার্কটা কিভাবে তৈরি করেন? ধরেন আমি এখন আমার বিজনেসের জন্য বা সাজাদের বিজনেসের জন্য আমাদের ফার্স্ট স্টেপস গুলো কি হবে? আই আন্ডারস্ট্যান্ড যে ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আসলে আমি ট্রেনিংটা দিব কি মাথায় আমার রাখা উচিত? ফাউন্ডেশন থিংস ট্রেনিং দিবেন হচ্ছে যে একটা কাস্টমার ঢুকছে, ঢুকার থেকে, অর্ডার থেকে, বসার থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত তোমার জব কি একদম লিখে দিবেন। হ্যালো, ওয়েলকাম টু ক্রিমসন কাপ থেকে, স্যার হিয়ার ইউর বিল। এরকম কেউ যদি বলে যে আই ডোন্ট নো হোয়াট আই ওয়ান্ট, অনেক রেস্টুরেন্টে বলবেন স্যার হিয়ার ইজ আওয়ার মেনু। আমাদের ওইখানে ট্রেনিং দেওয়া হিয়ার ইজ আওয়ার মেনু কেউ বলবে না, বলতে হবে যে স্যার আমার ফেভারিট হচ্ছে ক্রিমসন কাপ মকাটা, আপনি ওইটা ট্রাই করতে পারেন। স্যার আমার ফেভারিট হচ্ছে হট চকলেট ফ্রিজটা, আপনি ওইটা ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে কাস্টমার সার্ভিস। এগুলো হচ্ছে যে এই যে আমার মেনু, মানে এটা ইউ ডোন্ট কেয়ার, দ্যাটস নট ইট। স্যার আমার পছন্দ এইটা, আপনি এটা ট্রাই করতে পারেন। স্যার আজকে একটা নতুন পেস্ট্রি আসছে, আমি একটু আগে খাইছি, অনেক ভালো লাগছে, আপনি এটা ট্রাই করতে পারেন। ভালো না লাগলে অন মি। সো এগুলা দিজ আর হয় কি ম্যানেজার্সদের, আমি একটু আগে বললাম যে ম্যানেজার্সদের ইউ মেক দেম ফিল লাইক ওনার্স, মানে সেলস পার্সেন্টেজ দিয়ে দিই আমি ম্যানেজারদের যে এত সেল হইলে তোমার এত ইনসেন্টিভ, এত সেল হইলে তোমার এত। তো ওইখানে কোয়ালিটি কাস্টমার সার্ভিস ও মানে জোর করে ওর এনশিওর করতেই হবে, বিকজ সেলের সাথে সাথে ইনসেন্টিভ দিয়ে দেয়, অ্যান্ড হি নোজ যে ভালো কোয়ালিটি ছাড়া, ভালো সার্ভিস ছাড়া ও সেলও পাবে না। শেয়ার কি করা যাবে যে ম্যানেজাররা কিরকম ইনসেন্টিভ পায় বা কেপিআই কিরকম সেট করে দেন? সো ধরেন আমাদের একটা স্টোরের একটা জেনারেল সেলস আছে, ধরেন কথার কথা বসুন্ধরা স্টোর যদি আমাদের মাসে 20-25 লাখ টাকা সেল করে, তো ওকে আমি বলি যে যদি ধরেন একটা ম্যানেজারের স্যালারি হচ্ছে 20,000 টাকা, তো ওকে বলি যদি 20 লাখ টাকা সেল করে তুমি 5,000 টাকা পাবা, যদি তুমি 25 লাখ করতে পারো পাবা 10। আচ্ছা, তো ওর যদি 20,000 হয়, ওই ছেলের জন্য কিন্তু 5,000, 10,000 অনেক টাকা। আর আমার থট থাকে আমি 5 লাখ টাকা কামাচ্ছি, ওরে 5,000 টাকা দিতে আমার কোনো যায় আসে না, কারণ ওর উপরেই সব। আমার জিএম রে আমি হোল কোম্পানির প্রফিটের 1% দিয়ে রাখছি, প্রফিটের 1%। জিএম কি জন্য রেসপন্সিবল? সব স্টোরসের 14টা ব্রাঞ্চেরই সে জেনারেল ম্যানেজার, মানে সব প্রফিটের 1% সে পাচ্ছে। সব প্রফিটের প্রফিটের 1%। মানে দ্যাট ইজ হাউ ইউ ট্রিট ইওর ম্যানেজার্স। আই ক্যানট বি এভরিওয়্যার, এন্ড আই লাইক দ্যাট। ওদেরকে এম্পাওয়ার করে, ওদেরকে ওনার বানায় দিতে হবে যে আমি এখানে চাকরি করতেছি, এত টাকা পাই, এত নো, ওদেরকে একটা ওনার যেমন কামানোর ক্ষমতা রাখে, ওদেরকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। ওদের মানে ক্যালকুলেশনের, রেগুলার ক্যালকুলেশনের বিয়ন্ডে নিতে হবে। সো এই জায়গাটাতে আমি এই ইনসেনটিভস গুলো কাদের জন্য, মানে কারা এই জিনিসটা পাবে? ম্যানেজার্সরা পাবে নাকি শুধু ম্যানেজার্স লেভেলে, রাইট? আচ্ছা, যারা এক্সিকিউটিভ লেভেলে না,
না ওরা বিকজ ওরা মানে ম্যানেজারদের আন্ডারে তখন চলে আসবে, তখন ম্যানেজার ওদের সাথে কেমন আমার কাজ বের করে নিতে হবে। একটা কোম্পানিতে ডিফারেন্ট ডিপার্টমেন্টস থাকে, ডিপার্টমেন্টে হেড থাকে, ওদের কাজ হচ্ছে তুমি কাজ বের করে আনবে, কেমনে কি হয়েছে আমি জানি না। ওয়ান্ডারফুল। এটা মনে হয় ডিফারেন্ট বিজনেসের জন্য ডিফারেন্ট ভাবে কাজ করতে পারে, বাট দ্য আমি বলবো যে এটা কনসেপ্ট বলবো না, ল বলবো, ধরে নিলাম হোয়াটএভার ইট ইজ, দ্য ল ইউ হ্যাভ জাস্ট শেয়ার্ড, এটা অ্যাটলিস্ট জেনারিক ওয়েতে মোটামুটি অনেক বিজনেসের জন্য কাজ দিয়ে দিবে। হ্যাঁ এটাই মানে তাদেরকে এমপ্লয় না বানায় ওনারশিপ। আপনি দেখবেন একটা কোম্পানি তখনই ভালো, আপনাদের কোম্পানি এমপ্লয়িরা যখন কোম্পানির একটা বাজে জিনিসে যখন ওর ঘুম হারাম হয়, দেখবেন যে আপনার কোম্পানি ভালো অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ। দিস ইজ আপনার বিজনেস ফেলিয়ার যখন ওকে হার্ট করে, আর আপনার সাকসেস যখন ও আপনার মতন খুশি হয়, দ্যাট ইজ আ কোম্পানি you should be proud of. That is my opinion. মানে again ভাই বাংলাদেশে সবচেয়ে বড় কফি শপ কোনটা? In terms of outlets, I think it's Crimson Cup. In terms of outlet. আচ্ছা, যদি আমি বলি মার্কেট শেয়ার ওয়াইজ, I think it's a tie between us and North End. Really? Yeah, because আপনার জিনিস বুঝতে হবে, North End has a 6 years head start on us. They started in 2009 as a roaster, তারপরে যে বাড্ডার ইয়েটা ছিল, and actually North End এর অনেক অবদান আছে এই মার্কেটে। মানে they taught people what is a cappuccino, what is a mocha. মানে North End একটা মার্কেট ক্রিয়েট করছে যেখানে এসে আমাদের মতন প্লেয়াররা এনজয় করছে। এটা দ্যাটস ট্রু, ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়ার ইজ ডিউ। আমার একটা জোক মাথায় আসতেছে, মকা পে চকা, মকা একটু বেশি সরি, that was good. So I think 2016-17 একটা অ্যাওয়ার্ড হয়েছিল ডেইলি স্টার, ওই যে ফুডিজ ছিল না, ঢাকা ফুডিজ, ঢাকা ফুডিজ একটা কোম্পানি ছিল, তো ওরা একটা কোকাকোলার সাথে ডেইলি স্টারের সাথে একটা অনলাইন পোল করছিল, অনলাইন টোটালি পাবলিক পোল, একটা অনলাইন, যেখানে বেস্ট বার্গার মনে হয় জিতছে। দিস 16-17 আই স্টিল হ্যাভ দি অ্যাওয়ার্ড সামওয়্যার ইন মাই অফিস। বেস্ট বার্গার পাইছিল টেক আউট, নাম্বার 2 হয়েছিল ম্যাটশেফ। কত সালে এটা? 16 or 17, 16-17, and পুরো অনলাইন, কারণ আমরা দেখতে পারতাম, মানে আমরা বিকজ এভরি ডে আপনি ঢুকে দেখতেন যে কার ভোট হলো। ক্রিমসন কাপ ওয়াজ ভোটেড অ্যাজ দ্য বেস্ট কফি শপ, নাম্বার 1. সো পাবলিক ভোটিং অ্যাটলিস্ট তখন আমরা পাবলিক ভোটিং এ আগাইছিলাম। অ্যান্ড দেন in terms of sales also we are probably tied with the number 1, number 2. What about Gloria Jeans? ওই তো নাম্বার অফ আউটলেটস অনেক কম, বাট গ্লোরিয়া জিন্স এর আসলে গ্লোরিয়া জিন্স কে কফি শপ বলা যায় না। গ্লোরিয়া জিন্স এর রেস্টুরেন্ট, মানে ওদের শেফই আছে একটা ভালো এক্সপেন্সিভ, দে আর ডুইং ভেরি ওয়েল। গ্লোরিয়া জিন্স তো আসলে ডুইং ভেরি ওয়েল, বাট ওদের ফুড মেনুটার কন্ট্রিবিউশন অনেক বেশি। ওকে, আমাদের ক্রিমসন কাপের কিন্তু কোনো কিচেন নাই। ক্রিমসন কাপের আউটলেটে মানে কোনোদিনও কোনো দুর্ঘটনার চান্স কম, মানে কারণ আমাদের কিন্তু কোনো চুলা লাগে না, গ্যাস লাগে না, আমাদের হচ্ছে যে ইলেকট্রিক স্টোভে যা গরম করার গরম, মানে আমাদের হ্যাঁ। সো আমাদের ফুডের উপরে এত যে মানে ওই যে আমাদের ফ্র্যাঞ্চাইজার বলছিল একবার ক্রিমসন কাপের হেডকোয়ার্টার্স থেকে যে when I walk into a coffee shop and I see a pizza and a burger, I know that they are not doing too well. Yeah. আপনার ইন্ডিয়াতে ছিল না ক্যাফে কফি ডে, সিসিডি, তো এখন খুবই বাজে অবস্থা, বন্ধই মনে হয়ে গেছে সব। ওদের ওইখানে আমি কলকাতায় গিয়ে দেখি কি চিকেন বিরিয়ানি বিক্রি করতেছে কফির সাথে, কফি শপে চিকেন বিরিয়ানি বিক্রি করতেছে আমি দেখলাম। তো তখন বুঝলাম যে probably now that's recipe for disaster. Now that's a recipe for disaster, of course. So when you walk into a cafe মানে কি কফি শপ, you have to know যে কফির সাথে কি যায়, মানে কফির সাথে কোন ফুড যায়। You cannot be having pizzas and fried rice and lobsters, it's not it doesn't work that way. It doesn't work that way. আর কফির সাথে বারিস্তার রিলেশনশিপটা কি বলেন তো, এই ইনকনসিস্টেন্সি থাকে কেন? বারিস্তা আসলে সবকিছু একটা কফি শপের জন্য একটা বারিস্তা, দে আর দ্য ফেস অফ দ্য কফি শপ, ওদের উপরেই ডিপেন্ড করে যে কফি শপটার অবস্থা কি হবে। আমি বেস্ট আপনার ব্লেন্ডেড বিনস দিলাম সাউথ আমেরিকা, আফ্রিকা থেকে এনে টেনে, কিন্তু ওই দিন যদি ওর ফোকাস না থাকে,
ওই বারিস্তার 19 থেকে 20 হইলে ইওর কফি ইজ ফল্টি। আপনার শর্ট পুল করা লাগে, মানে আপনি যখন কফি মেশিনে দেন তো শর্ট পুল করা লাগে, মানে টাইমার দিয়ে দিতে হয়, মানে ওই বিনটা শর্টের হিসাব, বিনটা কফিতে যখন এসপ্রেসোতে হয় কনভার্ট হয় তো ওটা শর্ট পুল করা লাগে, ওটাতে একটা টাইমিং থাকে। তো টাইমিং হ্যাজ টু বি বিটুইন 22 to 29 ইন টার্মস অফ ক্রিমসন কাপ। ওইটা যদি 21 হয়ে যায় ইটস গোনা বি টু লাইট, এটা যদি 29 প্লাস হয় ইটস গোনা বি লাইক মানে পোড়া পোড়া, টু ডার্ক। এখন ওর যদি ফোকাস না থাকে, শর্ট পুল যদি ঠিক মতো না করে, এটা কিন্তু 19-20 হয়ে যাবে। এখন একদিন আমি ওই যে একটা ছেলে আমাদের ক্রিমসন কাপে একটা বারিস্তা অনেক বছর আগের কথা বলতেছে যে আমি তোমার মানে মন খারাপ কি কারণে, মানে এরকম হয়ে আসো কেন? বলে না ভাইয়া, তো আমাদের ক্রিমসন কাপে সবাই আমাকে ভাইয়া বলে, স্যার বলে না, এই কালচারটা আমরা না আগের থেকেই করছি যে স্যারটার বলা নাই, ভাইয়া, মানে যাতে একটা হোমলি কালচার থাকে, ওইটা আমরা ইন্ট্রোডিউস করে। তো বলছে ভাই আমার মন খারাপ, বাসায় এটা হয়েছে, আব্বুর সাথে ঝগড়া হয়েছে, এক্সেট্রা। তা আমরা তখনই বললাম, এটা আমি এখনো বলি যে দ্য কাস্টমার ডাজেন্ট কেয়ার ওয়েন ইজ কামিং ইন টু পে 500 টাকা, হি ডাজেন্ট কেয়ার তোমার বাসায় কি হয়েছে, আমার বাসায় কি হয়েছে। ওর বাসায় অনেক ঝামেলা, কিন্তু এইখানে আসছে একটা রিট্রিটে, একটা রিলিফ পাইতে। সো ইউ হ্যাভ টু গ্রিট হিম উইথ আ স্মাইল, ইউ হ্যাভ টু সে ওয়েলকাম টু ক্রিমসন কাপ, তাকে তোমার তারটা দিতে হবে। দেন এই কারণেই আসলে কথা মুরব্বীরা বলে গেছে, দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট, কাস্টমার ইজ কিং, অ্যান্ড দ্যাটস ট্রু। তো বারিস্তার উপরে সব আমার স্টোরগুলার যারা ফিক্সড কাস্টমার্স তারা কিন্তু বেসড অন দ্য বারিস্তাস, মানে বারিস্তাদের সাথে তাদের রিলেশনশিপের কারণে আপনি আপনাদের অনেক স্টোরে গিয়ে দেখবেন বারিস্তারা আড্ডা দিচ্ছে কাস্টমারের সাথে অফ ডিউটি। আড্ডা শেষ হইলো, ইউনিফর্মটা পরলো, কাউন্টারের পিছে ঢুকে গেল। তো এইটা হইতেছে বারিস্তাদের কন্ট্রিবিউশন টু কফি শপ, ইমেন্স। ওয়াও, আমার একটা মানে আমার অনেক বড় একটা স্বপ্ন যে কখনো একটা কফি শপ দেওয়ার খুব ইচ্ছা আছে। তো ধরেন আমি যদি ক্রিমসন কাপের ফ্র্যাঞ্চাইজি নিতে চাই, লেটস সে কিরকম খরচ পড়বে, একটু ব্রেক ডাউন দেন আমাকে। খরচ তো একটু আগে যেটা বললাম, একটা কফি শপ খুলতে যে খরচ লাগে ওইটাই থাকবে, which is your security deposit, your products and equipments যেটা 15-20 লাখ টাকা, ডেকোরেশন ধরেন 30 লাখ টাকা, আদার মিসেলেনিয়াস ধরেন 5 লাখ, মার্কেটিং এর জন্য ধরেন 5 লাখ, and on top of that a $10,000 franchise fee for per store. সো ওইটা থাকে। আর আমরা আসলে করি না, আমরা ফ্র্যাঞ্চাইজি দেই না, উই কিপ ইকুইটি ইন দ্য স্টোর, ইন এভরি স্টোর। হোয়াট উই ডু ইজ আমরা A to Z অপারেশনস হ্যান্ডেল করি। আচ্ছা, মানে আমরা কাকেও দায়িত্ব দিই না আমাদের স্টোর চালানোর, বিকজ মানে দ্যাট স্ক্রু আপস হওয়ার অনেক চান্স থাকে। সো আমরাই রান করি সব, বাট উই কিপ আ মাইনার ইকুইটি ইন দ্য স্টোর। তো অ্যান্ড সেলসের উপরে 5% রয়্যালটি, ওটা আমরা রাখি না, ওটা পুরোটা ইউএস চায় এভরি মান্থ। সো আপনারা অপারেশনস দেখেন বলতেছেন, এভরিথিং। হাউ উইল দ্যাট ওয়ার্ক? আমি ধরেন যে আমি ফ্র্যাঞ্চাইজ নিলাম আপনাদের, সো এখানে রিলেশনশিপটা কি হবে আপনার সাথে আমার? সো রিলেশনশিপটা ইউ মেইনলি কাম অন বোর্ড অ্যাজ এ ইনভেস্টর, আচ্ছা, হু ইজ ইনভেস্টিং ইন দ্য স্টোর। ওকে, স্টোরের সব ফরম্যাট করা, মানে এটা হচ্ছে আসলে মানে মুখস্থ বিদ্যার মতন স্টোর চালাই আমরা, বিকজ সব কিছুই তো আপনার একটা প্রসেসের আন্ডারে ফেলা। এটার থেকে এটা হবে, সকালে আসলে এটা করবা, রাতে গেলে এটা করবা, স্টোর ওপেন করার আগে কিছু চেকলিস্ট থাকে। আমাদের এত বড় মডিউল আছে, ওই মডিউলে কাজ হয়। আপনি সো লেটস সে ইফ ইউ আর ফ্রম মিরপুর ডিএইচএস, কথার কথা, ইউ উইল সে যে না ভাইয়া মিরপুর ডিএইচএস এ এটা করলে একটু ভালো হয়, মার্কেটিং ওয়াইজ উই ক্যান ডু দিস, ওকে লেটস ডু দিস ভাইয়া, উই ক্যান ইন্ট্রোডিউস দিস ইন মিরপুর ডিএইচএস, ওকে ভাই আমরা একটু ইন্টেরিয়ারটা এরকম করলে মিরপুর ডিএইচএস এর মানুষ একটু এটা পছন্দ করে, ওইখানে আসে আপনার ইনপুটস। আচ্ছা, and then if you're willing to learn about coffee, which is not the case আমাদের সাথে, the investor is rarely eager to learn anything because সময় আছে কাজ। তো 14টা স্টোরের মধ্যে কতগুলো তাহলে ইনভেস্টরের সাথে মিলে করছেন, আর কতগুলো আপনারা? 9টা মেবি ইনভেস্টর স্টোরস। আচ্ছা, 5টা আপনাদের? 5টা আমাদের, হ্যাঁ। সেটা হচ্ছে আপনারা 100%? আপনারা দুজন বন্ধু? না, আমরা দুইজন, আমাদের একটা কোম্পানি আছে ওইখানে, বিকজ আমি মোহাম্মদ জুন ভাইয়ের কথা বললাম, আমি মোহাম্মদ জুন ভাই, আমাদের এক বড় ভাই আছে আর উপল ভাই। So when me and Mohammed started had the idea of Crimson Cup, knock করলাম, we went to জুন ভাই। আমাদের একটা বড় ছিল, মানে জিদ ছিল যে আমরা বাসা থেকে ইনভেস্টমেন্ট নিব না,
আমরা কিন্তু উই বোথ কাম ফ্রম বিজনেস ফ্যামিলিজ। আর আমার ফাদার আমার অনেক অফার করছে যে আরে আমার থেকে নাও, আমি আরে দিচ্ছি। কারণ আমি আসলে মোটামুটি চিন্তা করছিলাম কি, আমি এটা যদি ফেল হয়, হ্যাঁ আব্বুর টাকা তো লস করা যাবে না। তো আমি আই ওয়াজ ট্রাইং টু সি হোয়াট মেটাল এম আই মেড অফ। আমি ইনভেস্টারদের কাছে গিয়ে গিয়ে পিচ করতাম, আমি আর মোহামিন, যে ইয়ে করা যায় কি না, মানে আপনারা কি আসবেন নাকি, ইনভেস্ট করবেন নাকি। তো ওরকম জুন ভাই হেল্পড আস ইন ফাইন্ডিং অ্যান ইনভেস্টার। সো আমাদের সাথে দে মেড এ কোম্পানি উইথ আস, অ্যান্ড তখন মানে কোম্পানি ওন স্টোরস ওগুলা হয়ে যায়। সো ইয়া, দ্যাট ওয়াজ ওয়ান অফ আওয়ার বিগেস্ট অ্যাচিভমেন্টস। আমার মনে আছে যেদিন আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট লক হয়, আমি আর মোহামিন উই ওয়ার ড্যান্সিং, বিকজ মানে বাংলাদেশে কিন্তু আসলে এই যে ভিসি কালচার এগুলা কিন্তু তখন ছিল না, এখন আসতেছে একটু। ইটস নট টু প্রেভেলেন্ট, এত বেশি না। তো একটা ইনভেস্টমেন্ট পাওয়া বড় বিষয় আমাদের জন্য ছিল, বড় বিষয়। সো ওই যে যখন আমরা বলে যে একটা কফি শপ করতে কি আমার ক্যাপিটাল না থাকলে, টাকা না থাকলে আমি কেমনে কফি শপ করবো, আমি বললাম যেমনে আমরা করছি, আমরা তো 1 টাকা ইনভেস্ট করিনি, আমরা তো কোনো টাকা ইনভেস্ট করিনি, আমরা ইনভেস্টর নিয়ে আসছি। হ্যাঁ, yeah, and if your business plan is good, if your idea is good, আপনার ইনভেস্টর কত পার্সেন্টেজ বা আপনাদের ইউজুয়ালি কত? সো আমাদের ইনভেস্টর মেজরিটি থাকে 60-70। যে ফর এক্সাম্পল রূপায়ণ গ্রুপ থেকে আমরা একটা, রূপায়ণ গ্রুপের বসুন্ধরা স্টোর আমরা নিছি, এটা ওদের জায়গা, সো ওরা ভাড়া নেয় না। সো 80% আমরা তাদেরকে দিয়ে দিছি, কারণ ভাড়া নেই, অ্যাডভান্স নেই। সো দ্যাট মেক্স সেন্স ফর আস, অফ কোর্স। সো ইনভেস্টারদেরকে মেজরিটি দিই, 60% আমরা ইনভেস্টারকে দিই, অ্যান্ড উই ওন দ্য রেস্ট অফ দ্য ইকুইটি। ভাই, একটা রেস্টুরেন্ট দিতে স্বাভাবিকভাবে আমি ধরে নিতেছি যে অনেক টাকা পয়সা লাগে, রাইট? 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে কি, রেস্টুরেন্টে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? ধরেন যে কফি আমি বেচতে পারি, পিৎজা বেচতে পারি, কাচ্চি বেচতে পারি, আমি জাপানিজ রেস্টুরেন্ট দিতে পারি, চাইনিজ রেস্টুরেন্ট, দেয়ার আর লট অফ থাই। আমি কিভাবে বুঝবো কোন টাইপের রেস্টুরেন্ট আমার দেওয়া উচিত, নাম্বার 1, এবং আমার কত টাকা আনুমানিক ক্যাপিটাল আমার গ্যাদার করে নামা উচিত হবে, এটা একটু যদি বলতেন। আমি আচ্ছা কফি শপ নিয়ে বলি, যে আপনি ধরেন একটা কালকে কফি শপ দিতে চান। কফি শপ দিতে আপনার ধরেন আপনি একটা 2000 স্কোয়ার ফিটের জায়গা নিলেন, ওইখানে সিকিউরিটি ডিপোজিট ধরেন কথার কথা 10 লাখ টাকা, টাফ বাট কথার কথা ধরেন 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট মানে অ্যাডভান্স দিতে হবে। আপনার যে কফি রিলেটেড ইকুইপমেন্টসের জন্য 15 থেকে 20 লাখ টাকা লাগবে। আপনার 5 লাখ টাকা লাগবে নানান জিনিস, মানে পিসি, কম্পিউটার, এক্সেট্রা এক্সেট্রা, আরও টুকটাক জিনিস কিনতে হয়, 5 লাখ টাকার মতো লাগবে। সো কত হইলো, 10-10-20 25 লাখ। তারপরে আপনার ইনভেন্টরি কিনতে হবে 10-15 লাখ টাকার ইনভেন্টরি কিনতে হবে, মানে কফি বিন, সিরাপ, সস, মানে অ্যাটলিস্ট একটা আপনি 2 মাসের একটা ইয়ে নিয়ে নামবেন, ইনভেন্টরি নিয়ে নামবেন, তাহলে 35 লাখ টাকা। তারপরে আসে ডেকোরেশন। এখন ডেকোরেশনে কত খরচ করবেন এটা পুরোটাই আপনার উপরে। মানে আমি তো জানি যে 80 লাখ টাকাও একজন খরচ করছে যে 2000 স্কোয়ার ফিটের। তো পরে চিন্তা করছি যে একটা কি ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি খুলবো কিনা, মানে যে এত টাকা পাচ্ছে কেন, মানে এত টাকা লাগে না সুন্দর ডেকোরেশন করতে। নিজেরা যদি ফোকাস করেন, নিজেরা যদি গিয়ে গিয়ে দামটা ভেরিফাই করেন, জিজ্ঞেস করেন, তাহলে 25-30 লাখ টাকার মতো সুন্দর করে আপনি 2000 স্কোয়ার ফিটে ভালো ডেকোরেশন। পিন্টারেস্টে যাবেন, ভালো ভালো কফি শপ দেখবেন, ওদেরটা হ্যাঁ, ইয়া অফকোর্স। অ্যান্ড অলসো আপনার টেস্ট কি, আপনার টেস্টের উপরে তো ডিপেন্ড করবে যে আপনার রিফ্লেকশনটা কি হবে। যেরকম মানে এটা নিয়ে নিজের বাসার মতনই দেখা উচিত। আমার আব্বু একবার আমার ঝাড়ি দিয়েছিল একটা, বনানি ক্রিমসনে গেছিল, তো হি ওয়েন্ট টু দ্য ওয়াশরুম অ্যান্ড ইট ওয়াজ নট ক্লিন। তো আব্বু বের হয়ে বলছে যে, বিকজ আমি একটু আসলে ক্লিনিনেস ফ্রিক, আমার একটু ইয়ে আছে, তাও বলে যে নিজের বাসার বাথরুম তো খুব সুন্দর করে রাখো নিজের রুমের, এটা কি অবস্থা? অ্যান্ড দ্যাট স্ট্রাক মি, যে মানে আসলেই, অ্যান্ড মাই ফাদার সেড দ্যাট টু মি। তো যে এটা কি অবস্থা, নিজেরটা তো খুব ভালোই রাখো। সো নিজের মতন করে দেখতে হবে, নিজের টেস্টটা আপনার ইয়েতে, আপনার কফি শপে রিফ্লেক্ট করবে। সো কত হলো 60-65 আপনার লাগবে অ্যারাউন্ড টু মেক আ ক্যাফে। 2000 স্কোয়ার ফিটে, 1000 স্কোয়ার ফিটের ক্যাফে গেলে ডেকোরেশনের প্রাইসটা কমবে আর অ্যাডভান্সটা হয়তো কমবে, বাট প্রোডাক্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড আদার আইটেমস এগুলো এমনই লাগবে। সব মিলিয়ে আমরা ধরতে পারি যে 50 থেকে 65। হ্যাঁ,
লাখের মধ্যে কোন আপনি কি কোন এলাকাতে যদি হয় নাকি না, মানে কোন টাইপের এলাকা আর কি এখানে না চেষ্টা করবে। আমি তো বলতেছি যে ধানমন্ডি, মিরপুর, এইগুলো আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা প্রশ্ন আমরা সবাই করে, why aren't you in airports? হ্যাঁ সবাই প্রশ্ন, এয়ারপোর্ট 400 স্কয়ার ফিটের জন্য 8 লাখ 10 লাখ টাকা ভাড়া চায়, পাগল নাকি? মানে মান্থলি রেন্ট। তো এই ভাড়া দিয়ে আমার, আচ্ছা এয়ারপোর্ট আমরা যাই, আমাদের সবার কাছে ক্রেডিট কার্ড আছে, আমরা তো সবাই লাউঞ্জে চলে যাই, ফ্রি কফি খাই, কে খাবে ওখানে টাকা দিয়ে কফি? তো সবাই জিজ্ঞেস করে এয়ারপোর্ট, এখন বাইরে এয়ারপোর্টেই তো কফি শপ, তাই না? তো এটা তো মানে দেখতে হবে যে আমি কই আসছি, আমি দেওয়ার জন্য দিলাম, লস খাইলাম, এটা তো আর হয় না। তো এটা হয় না। যেরকম আমি যখন ওই যে ডিফারেন্ট এরিয়াজে যাই, ধরেন খিলগাতে গেছি, একটু ডিফারেন্ট একটা মার্কেট, মানে আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন, সো আই ট্যাগড উইথ ডমিনোজদের সাথে আমাদের খুব ভালো রিলেশনশিপ। ও আর আমি একসাথে যাই, মিনিং পাশাপাশি, মানে একটা ফ্লোর নিয়ে ও নেয় হাফ, আমি নেই হাফ। হ্যাঁ এটা করা যায়। হ্যাঁ, মানে কি হয়, রিস্ক মিনিমাইজ হয়ে যায়। বাহ, রিস্ক মিনিমাইজ, কারণ ওদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার। এবং মানে এমন না যে ওর মিল খেলে আপনার মিল খাবে না, এরকম ইভেন উইথ বিং হিউম্যান, ধানমন্ডির 27-এ দেখবেন ডমিনোজ আর বিং হিউম্যান পাশাপাশি। আচ্ছা being human, let's talk about being human. Thanks for bringing it up. You are the one who brought being, আপনি যে এত টার্ফ মার্ফ এত বিজনেস দুনিয়া সব বিজনেস করছেন, আপনি সালমান খানের যে being human নিয়ে চলে আসছেন বাংলাদেশে, you are the one who brought it, right? Me and Mohammed, my friend, যে মানে আমি ক্রিমসন কাপ আমার সাথে যে me and Mohammed being human, মানে কি হয়েছে, ঘটনা কি, কাহিনী কি? এটা কাহিনীটা হচ্ছে যে আমরা তো সালমান খানের অনেক বড় ফ্যান। ওকে, তারপরে যখন বাইরে থাকতাম, মানুষজন দেখতাম কি বিং হিউম্যান ক্লোদিং এর প্রতি অনেক ইয়ে আছে, মানে অ্যাট্রাক্টেড টু বিং হিউম্যান ক্লোদিং। তো বাইরে যারা থাকতো ইউকেতে, আপনি যখন ইউকেতে, হ্যাঁ, অর্ডার করতো ওয়েবসাইটে, বা ইন্ডিয়া থেকে কেউ আসতেছে বিং হিউম্যান টি শার্ট, তো দেখতাম যে বিং হিউম্যান টি শার্ট পরা। মার্কেটে আপনারা বিং হিউম্যান আগে খেয়াল করবেন, অনেক ফেকস বিং হিউম্যান। তার মানে কি, there is a demand in the market being human. And সালমান খানের ফ্যান্স তো অনেক হিউজ। এখন কি হইলো, আমাদের এক ফ্রেন্ড, এখানে একটা জিম ছিল বনানীতে, ইয়াসমিন কারাচিওয়ালা, আমাদের ফ্রেন্ড বিবেক, সো হি কেম ফ্রম ইন্ডিয়া, হি ইজ ইন্ডিয়ান, ওই জিমের ট্রেনার হিসাবে আসছে। হ্যাঁ, হিউজ শাউট আউট বিবেক, whichever my camera is, Vivek, huge shout out. তো বিবেক became friends with us. বলতেছে যে ব্রো, আমি তো সালমান খানের বোনের ট্রেনার, ভাতিজির ট্রেনার ছিলাম, তারপরে আন্টি মানে সালমান খানের মাদারেরও ট্রেনার ছিলাম, ট্রেন করছে। তো আমি বললাম কি চাপা মারিস তোর? তো তখন বলে যে, তখন আমাকে ইনস্টাগ্রামে ভিডিওস দেখাইছে, আমি বলছি নাইস। তো বিবেকের সাথে আমার ফ্রেন্ডশিপ হইলো, মানে অর্গানিক ফ্রেন্ডশিপ, মানে হিজ লাইক আস। আস্তে আস্তে বাংলা বোঝাও শুরু করছে। তো ওর সাথে কথা বললাম যে একটা টাইমে গিয়ে যে ক্যান উই অ্যাপ্রোচ দেম ফর বিং হিউম্যান। কারণ দেখেন বাংলাদেশে আসলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্লোদিং ব্র্যান্ড নাই, যারা আছে ভালো করতেছেন। ইউনিক্লো কেম লেফট, ইউনিক্লো কিন্তু বিগ ব্র্যান্ড, কেম অ্যান্ড লেফট। বাংলাদেশে কিন্তু জায়গা আছে একটা ইন্টারন্যাশনাল ক্লোদিং ব্র্যান্ডের। হ্যাঁ, আমরা এগুলো সব বানাই, কিন্তু এগুলো তো কোনো কিছু অ্যাক্সেস নাই আমাদের কনজাম্পশনের সময়। তখন আমরা আবার H&M যারা তো আমাদের দেশেই হয়, আমাদের মানুষরা হচ্ছে সিঙ্গাপুর গিয়ে ওটা কিনে আবার চলে আসে। হ্যাঁ, বাট মানে জাস্ট মানে 1 ঘন্টা দূরে হচ্ছে মানে, কিন্তু আমাদের অ্যাক্সেস নাই। তো আমি এটা তো একটা ভালো ইয়ে আছে। তো ক্যান উই অ্যাপ্রোচ বিং হিউম্যান? সো একটা বড় ইয়ে ছিল অফকোর্স টু গেট ইন টাচ উইথ সালমান খান। ফ্যান তো সবাই হয়, মানে উই ওয়ান্টেড টু বি বিজনেস পার্টনার্স। সো অ্যাপ্রোচ করলাম ওর ডিজাইনারকে, অ্যাশলি। জুম মিটিং করলাম, অ্যাশলিকে বললাম যে অ্যাশলি তোমারও ব্র্যান্ড আমরা আনবো বিং হিউম্যান। তো হচ্ছে মুম্বাই আসো। গেলাম মুম্বাই, ওর টিমের সাথে বসাই দিল ওর সিইও সালমান খানের বোন আলভিরা, হু ইজ দি ওনার অফ বিং হিউম্যান ক্লোদিং ইন্ডিয়া, সিইও আর 2-3 জন। তো সিইওর সাথে আমরা ডিল করতেছি। তো বলে হাই আই এম সঞ্জীব এসে, বলে ইউ গাইস আর ফ্রম বাংলাদেশ। তো আমরা একটা দেখি কি ওদের টেবিলে অলরেডি আমাদের একটা এত বড় ফাইল, মানে আমাদের রিসার্চ করা ওদের ডান, যে আমরা কি করছি বাংলাদেশে, কি করছি, কতগুলো রিটেল আউটলেট আছে। তো সিইওটা হঠাৎ করে বলে কি, এই বাংলায় যা বলবে আমি কিন্তু সব বুঝি। কপাল কি, সিইও ইজ হাফ বাংলাদেশি, মানে বর্ন অ্যান্ড রেজড ইন ইন্ডিয়া। তার মম ছিলেন ফ্রম বিক্রমপুর, সঞ্জীব রাও। তো এই যে একটা কানেকশন হলো, এই করতে করতে বাংলাদেশ আসলো, আমরা মার্কেট দেখাইলাম, বুঝাইলাম।
লঞ্চ করলাম বিং হিউম্যান ক্লোদিং। সোহেল খান আসলো। সো আই রিমেম্বার আমি যখন সোহেল খানের ইনভিটেশন লেটার টাইপ করতেছি, সোহেল খানের পাসপোর্ট আমার ল্যাপটপে, আর আমি ইনভিটেশন লেটার টাইপ করতেছি, মানে আই ওয়াজ লাইক, মানে ওয়াও, মানে আসলে আল্লাহ কই থেকে কই নিয়ে যেতে পারে, এটাই হচ্ছে মানে রিজন যে আপনি টাইপ করে দেন, মানে ইউ আর অনলি থ্যাঙ্কফুল টু দ্য ক্রিয়েটার যে এই জায়গায় আসে। মানে আপনি অনেক কিছু চেষ্টা করতে, অনেক যে সোহেল খানের মতো যারা সারা জীবন দেখছি টিভিতে, ও পাসপোর্ট দিয়েছে, ওর ইনভিটেশন লেটার আমি টাইপ করতেছি আমার ল্যাপটপে, হচ্ছে পাঠিয়ে দিলাম। আসলো সোহেল খান। ওপেনিং ডেতে 1.5-2 কিলোমিটার লাইন, মারামারি, ধাক্কা ধাক্কি। আমি বললাম ওয়াও ওয়াও। যে সেল আমি এক্সপেক্ট করছিলাম 6 মাসে, ওই সেল হয়েছে 15 দিনে। হ্যাঁ, তো 15 দিনে মাল শেষ, স্টক আউট। তো সাথে সাথে তো ভাবলাম যে এখন তো একটু মানে স্টোর বাড়াইতে হবে, মানে ভাবলাম যে একটা স্টোর দিয়ে দিতে, স্টোর টোর বাড়ায় টাড়ায়। তো এখন তো আমাদের আল্লাহর রহমতে 4টা বিং হিউম্যান আউটলেট, অনেক বড় একটা রিপিট কাস্টমার, যাদের বাইং ক্যাপাসিটি অনেক হাই, সালমান খান ফ্যান্স। অ্যান্ড আসলে এমন ডিজাইনস যেটা একটু ডিফারেন্ট, বিকজ আমাদের দেশে যারা ইয়ে করে, মানে আমাদের দেশে আসলে যে কাপড়গুলো আছে কিন্তু ভালো, মানে আপনি যদি মানে টেক্সটেসি যান, আরও যেগুলো আছে ভালোই কিন্তু আসলে, কিন্তু তারপরে যেহেতু দে ওয়ার্ক উইথ ইটালিয়ান ফ্রেঞ্চ ডিজাইনার্স, ওদের ডিজাইনটা একটু ডিফারেন্ট, যেটা ওরা বলে হিন্দি ওয়ার্ড হাটকে, মানে একটু ডিফারেন্ট ওদের হাটকে, হ্যাঁ ওদের ইয়েতে। তো এইটা আবার খুব খায়, আমাদের কাস্টমাররা ওয়েট করে নতুন কালেকশন কখন আসবে, নতুন কালেকশন কখন আসবে। তো মানে আল্লাহর রহমতে এটা একটা ভালো ভালো রেসপন্স। এই যে আমি একটু আগে বলতেছিলাম না যে ক্রিমসন কাপ আমার 64টা জেলায় দেওয়া হয়তো পসিবল না, এখন পসিবল না, অ্যাটলিস্ট বিং হিউম্যান কিন্তু 64টা জেলায় দেওয়া। আসলে টিকেট সাইজ কিরকম হবে, প্রাইসিং কিরকম হবে? লোয়েস্ট কিন্তু আপনি এটা টি শার্ট এখন বিং হিউম্যান থেকে 800 টাকায় কিনতে পারবেন। 800 টাকায় শুরু করছিলাম আমরা অনেক উইথ হাই প্রাইস, তারপর আমরা বুঝছি যে আমাদেরকে দে হ্যাভ টু গিভ আস লো প্রাইস, সো দ্যাট আমরা সেখানে প্রাইসটা একটা রিজনেবল রাখতে পারি। হ্যাঁ, যেগুলো হাই ভ্যালু আইটেম, যেগুলো আসলে ডিউটি ট্যাক্স বেশি, যে জিন্স টিন্স, এগুলো আমাদের প্রাইস হাই। মানে বাংলাদেশে ধরেন একটা জিন্স আর্টিসানে 3,500-4,000 টাকা, আমাদের এখানে তো 5,500-6,000 টাকা। একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটু তো প্রাইস হাই হবে, একটু মানে নট মাচ। তারপরে কিন্তু এন্ট্রি লেভেল প্রাইসিং কিন্তু 800 টাকা। আমাদের ওয়েবসাইটে কিন্তু হিউজ অর্ডার্স ফ্রম আউটসাইড ঢাকা, সো দ্যাট হ্যাজ রিয়েলি ওয়ার্কড ফর আস। তো তারপরে এগুলো দেখে টেকে ভাই একদিন ডাকলো তার ফার্ম হাউসে। কোন ভাই? সালমান ভাই। ভাই ইউ হ্যাভ মেট সালমান খান? ওর ফার্ম হাউসে ডাকছে একদিন ভাই। তো that was one of the greatest days of my life. মানে what a man, what a person. মানে what you see is what you get with him. আর যেই ওরা আমরা দেখি টিভিতে, ওইটাই রিয়েল লাইফে। what a man. আচ্ছা, বাংলাদেশের সেলস নিয়ে তার ইয়াটা কি? খুব ইমপ্রেসড। মানে আমি বলছি যে ভাই, I'm going to beat Mumbai in terms of stores. তো হাসতেছে, বলছি how many stores আপনার মুম্বাইতে আছে? তো বলে কয়টা আছে? 2-3টা। আচ্ছা, আমি কিন্তু করে ফেলছি ঢাকায় মুম্বাই থেকে বেশি স্টোর। তো ও হাসতেছে। তো একটা পয়েন্টে জিজ্ঞেস করে, সো বিং হিউম্যানস বিন গুড ফর ইউ? আমি বলছি ইয়েস ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। Hey, how does it feel like 10 বছর আগে একটা রেস্টুরেন্টের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় ইমেল করে ওখান থেকে রিপ্লাই হচ্ছে ইউ আর আ রেসিপি ফর ডিজাস্টার ফ্রম দেয়ার টু গেটিং ইনভিটেশন ফ্রম ভাই। হ্যাঁ, এটা পুরোটাই ভাই আল্লাহর রহমত। মানে আল্লাহর ব্লেসিং ছাড়া আসলে ইজ্জতের মালিক একজন, উনি ইজ্জত দিছেন, তো আমাদের হয়েছে, এন্ড উই অনলি হ্যাভ টু বি থ্যাঙ্কফুল। মানে একটা জিনিস বলেন তো, যে কি আপনি মানে why do you think you were successful? আপনার কি মনে হয়? Well, I think for me, there's a long way to go for me. I think success is a very subjective thing. I think what I believe যে আমাদের সাকসেসের রিজন হইতে পারে, I think intentions.
I think this is what I always say. Okay. Intentions. আমি যেই সব জায়গায় না আগেই ক্যালকুলেট করছি যে আচ্ছা এত হইলে এত হবে মাইনাস এক্সপেন্স, আমার এত টাকা মাসে আসবে, ওই বিজনেসটা আমার চলে নাই। যেই বিজনেসটা না আমি বিজনেসের জন্য করছি, যে আগেই চিন্তা করছি যে আচ্ছা এত হইলে মাসে আমার 1 লাখ টাকা হবে, আমার তাহলে মান্থলি ইনকাম এত অ্যাড হয়ে, ওই বিজনেসটা না আমার আল্লাহ দেয় নাই। তাহলে কোনটা আসছে? যখন আমি চিন্তা করছি এটা আমার প্রোডাক্ট, এইটা মানুষের দরকার, এটা করলে একটা প্রবলেম সলভ হবে, এবং আই সোয়ার দিস ইজ ক্রিমসন কাপে আমার কত টাকা ইনকাম হবে কি আমি জীবনে চিন্তা করিনি, মানে জীবনে চিন্তা করি না, গিনজা নিয়ে না, বিং হিউম্যান, মানে আর আমি ওয়াজ টকিং টু অ্যাবাউট মাই ডেন্টাল বিজনেস। আমি তো আমি কি ডেন্টিস্ট নাকি, মানে এটা যে কোনোদিন লাভও হবে না, মানে কিন্তু একটা জোশ ছিল যে বিজনেস করতে হবে, যেইটা নিয়ে না ভাবি নাই, যে মানে ওই যে 3 Idiots একটা কথা বলে না, এক্সেলেন্স, মানে রান আফটার এক্সেলেন্স, মানে নিজেকে বেটার করো, যে বিজনেস বেটার করে কেমনে। তো যেরকম ওই আমার নাফিস ভাই জিজ্ঞেস করতেছিল যে আপনার মার্কেটিংয়ে আরেকটু ফোকাস করে আরেকটু বাড়ান না, এটার আমি সারা জীবন উত্তর দিছি কি, উই অলওয়েজ ফোকাসড অন হোয়াটস বিহাইন্ড দ্য কাউন্টার রাদার দেন হোয়াটস অন দি আদার সাইড। মানে কাউন্টারের পিছে আমার ঠিক আছে কিনা, মানে আমার কোয়ালিটি, কফি মেকিং সব ঠিক আছে কিনা। কিন্তু আগেই যদি আমি একটা এক্সেল নিয়ে বসি না, যে আমার ফরকাস্টেড সেল এত মাইনাস সিওজিএস গ্রস প্রফিট মাইনাস এক্সপেন্স, ওই বিজনেস না আমার কেন জানি টিকে না। এটা আমার ক্ষেত্রে হয়, বাট ফরকাস্টিং করা খুব ভালো জিনিস। যখনই না আমি একটু লোভী হয়ে যাই যে ও নাইস এত ইনকাম হবে মান্থলি, আমার এত ইনকাম হয়, ওই বিজনেসটা না আল্লাহ আমার দেয় না। মানে কিন্তু যেইটা আমি মানে ফর দ্য প্রোডাক্ট, ফর দ্য গুড অফ ইট, ইন্টেনশনস ভালো হবে, দেশের ভালো হবে বা মানুষের ভালো হবে, ওই বিজনেসটাই না আল্লাহর রহমতে ভালো করে। মানে এই যে আমি যে ফুটবল খেলার মাঠ করছি, ফুটবল খেলার মাঠ নিয়ে আমার তো কোনো এক্সপেকটেশন ছিল না, নিজেরাই খেলবো, ফ্রেন্ডরা আসবে খেলবো, হয়ে গেছে। ক্রিমসন কাপ করা হয়েছে, মানে চিন্তা করেন, মানে ইট ডাজন্ট মেক এনি বিজনেস সেন্স। এই যে এটা একটা 12 আউন্সের কাপ, বাংলাদেশের কোনো কফি শপ একটা 12 আউন্সের কাপে কফি দেয় না, 8 আউন্স 10 আউন্স, মানে এতটুকু। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, এটা আমাদের ফ্র্যাঞ্চাইজ রুলস যে 12 আউন্সের কাপ ইউজ করতে হবে। 12 আউন্সের কাপে আমরা সেম প্রাইসে দিচ্ছি। তো এগুলো তো বলতে পারেন একটু বোকামি, যে ভাই আপনার তো কস্টিং তো ইজ টেকিং আ হিট, কিন্তু না, ওই যে মানে এমবিএ তে তো আপনাকে এগুলো শিখায়নি, হ্যাঁ এরকম বলবো, হ্যাঁ, যে মানে আপনার তো এটা, কিন্তু না, ওই যে কোয়ালিটি ভালো রাখতে হবে, কম্প্রোমাইজ করব না। সো এইটা ছিল আমাদের, মানে আই থিঙ্ক দ্য ইয়ে অফ সাকসেস, দ্য সিক্রেট টু সাকসেস ইজ ফোকাসিং অন কোয়ালিটি অ্যান্ড নট এনিথিং এলস। জাস্ট ফোকাস অন কোয়ালিটি অ্যান্ড হ্যাভ ইন্টেনশনস রাইট, যে আমি একটা ভালো জিনিস সার্ভ করছি, ভালো, ডোন্ট কাট কর্নার্স, ডোন্ট কাট কর্নার্স, তাহলে ঝামেলা হয়ে যাবে। মানে দ্যাট ইজ হোয়াট হ্যাপেন টু মি। মানে অন্যদের কেস ডিফারেন্ট, বাট আমার সাথে যা হয়েছে আমি ওইটা বলি, আদারওয়াইজ ওই যে প্রিচি হবে, আমি একটু বিগার পিকচারে যাই, সেটা হচ্ছে ওভারঅল রেস্টুরেন্টস। হ্যাঁ, বাংলাদেশে দেখেছি আসলে রেস্টুরেন্ট গুলো হচ্ছে আবার ঝরে পড়ছে, মানে ওইভাবে করে স্ট্যাটিস্টিক্স আমি দিতে না পারলেও অ্যারাউন্ড দেখা যায় যে 80% ঝরতেই থাকে, মোর দেন দ্যাট, ওকে, মোর দেন 80% ঝরতেই থাকে। এইরকম একটা রিস্কি বিজনেসে, রিস্কি সেক্টরে, তাহলে মানে আসলে আমার অ্যাপ্রোচেস কিরকম হবে, আমি কি মাথায় রেখে আসলে নামবো যেন আমি একদম ড্রাই আউট না হয়ে যাই, আসলে কি করা উচিত আমার? প্লিজ, আমার whatever I say will be in my opinion, মানে একদমই প্রিচি কিছু না, বাট আমার যেটা মনে হয় এই ইন্ডাস্ট্রিটা খুব প্যাশন ড্রিভেন একটা ইন্ডাস্ট্রি, মানে প্যাশনেট পিপল ওয়ার্ক ইন দিস ইন্ডাস্ট্রি। আপনি যদি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির ফেলিয়ার রেট দেখেন, ইটস ক্লোজ টু 90%। এটা কেন? কারণ বাংলাদেশ যখন 1971 থেকে শুরু হয়েছে, অনেক কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু হয়েছে, থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এখন থার্ড জেনারেশনের কাছে কিন্তু ওইটার টাকা আছে, তারা কিন্তু বিজনেস শেষ করে আসছে, মানে পড়াশোনা শেষ করে আসছে, বিজনেস করবে, ওইটা টাকা পয়সা। এখন রেস্টুরেন্ট থাকে একটা, কিন্তু সবারই শখের জায়গায়, সবাই একটা রেস্টুরেন্ট করতে চায়, একটা ক্যাফে করতে চায়, কিন্তু রেস্টুরেন্ট আর এই ইন্ডাস্ট্রি হচ্ছে প্যাশন ড্রিভেন। এই কারণে বাংলাদেশের যেই রেস্টুরেন্টগুলো আপনি দেখবেন পপুলার, ওগুলার মালিকরা কিন্তু ঘুরে ফিরে এক। কিরকম বুঝান? আমি গুলশান বনের এক্সাম্পল দিয়ে বলি, আপনার থাই এমারেল্ড, রেড চেম্বার, কিয়োশি, এই ট্রুভেল,
এমারেল ক্যাফে, এগুলোর ওনার কিন্তু একজন, শাকের ভাই। মানে তারপরে আপনার ম্যাট শেফ, চিজ, ইয়ামচা, লাফিং বুদ্ধা, সব কয়টা কিন্তু মানে অনেক ফাউন্ডার্স আছে, কমন কিন্তু একজন। তো ইটস আ ভেরি প্যাশন ড্রিভেন ইন্ডাস্ট্রি। অ্যান্ড একবার যখন মানুষ বুঝে যায় তখন মানে ইটস ইজি টু গেট সাকসেস ইন আদার কি বুঝে যায় তারা ধরতে পারে এটা কাস্টমারের টেস্ট, হোয়াট দ্য কাস্টমার অ্যাকচুয়ালি ওয়ান্টস। আই হ্যাভ সিন রেস্টুরেন্ট ওনার্স যারা নিজেরা শেফ, আমি ইনস্টাগ্রামে বা আমার ফেসবুকে আপনি রিলের অ্যালগরিদমে খালি আসবে, ক্রিকেটের ভিডিওস আসবে, মানে এই শট অনেক এন্টারপ্রেনার্সদের ছোট ছোট কোর্স আসবে, বা বলিউডের মুভিজের আসবে। অনেক এন্টারপ্রেনার্সদের আমি দেখছি কি খালি ফুড দেখে, ফুড মেকিং কি করে দিস, বিকজ এই যে আমি যে 3টে জিনিস বললাম এগুলো হচ্ছে আমার প্যাশন। তো ও যদি খালি ফুড দেখে, ওর অ্যালগরিদমে রিলসে যদি ফুড থাকে, রেসিপিস থাকে, দ্যাট মিনস এটা ওর প্যাশন। সো প্যাশন ড্রিভেন ইন্ডাস্ট্রিতে আসার আগে অনেক চিন্তা করা উচিত, কারণ পিপল ওভার হিয়ার আর রেডি টু মেক আ লস ফর হোয়াট দে বিলিভ ইন। তো আমি যখন এখানে নামি এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, যেটা অনেকেই ভুলটা করে, ইউএসপিটা জানে না যে আমার একটা আমি এই বিজনেস স্টার্ট করবো, হোয়াট ইজ মাই ইউএসপি, হোয়াট ইজ মাই ইউনিক সেলিং প্রপোজিশন। তো আমার যদি ইউএসপি থাকে, এটা কি হবে, দিস উইল গিভ মি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আজকে আমি যদি একটা কফি শপ করতে চাই, আমি দেখবো যে ক্রিমসন কাপ, নর্থেন, তাবাক এক্সেট্রা ওদের কি নাই, কোন জায়গাটা ওরা দিচ্ছে না কাস্টমারকে, আমি সেটা দিব, ওই গ্যাপটা আমি ফুলফিল করব, ওটাকেই বলবে আমার ইউএসপি। মানে দেন আই হ্যাভ আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগেইনস্ট মাই কম্পিটিটর্স, দ্যাট ইজ ক্রিমসন কাপ আর নর্থেন এন্ড এক্সেট্রা। তো যখন আমি ইউএসপিটা ফিগার আউট করে ফেলবো, আই শুড দেন বি এবল টু সে যে ওকে আই এম গুড টু গো, নাও আমি বিজনেস স্টার্ট করতে পারি। আমি আসলে যদি ইউএসপি না ফিগার আউট করতে পারি, তাহলে আসলে কিন্তু মানে এটা শুধু কফি শপের কথা বলছি না, রেস্টুরেন্ট না, ফর এক্সাম্পল আপনি ধরেন একটা রেস্টুরেন্টে আমি দিলাম, আমার ইউএসপি হচ্ছে একটা ভালো ইন্টেরিয়ার। ইন মাই ওপিনিয়ন দ্যাটস নট আ ইউএসপি, আচ্ছা দ্যাট ইজ এ ইউএসপি ফর 1 ইয়ার। আপনি বিজনেস করবেন 1 বছর, বাট আমরা যদি সাস্টেইনেবল কিছু করতে চাই লং টার্ম, এটা ইন্টেরিয়ার একটা ইউএসপি হইতে পারে না। হোয়াট অ্যাবাউট শেফ? অনেকে কিন্তু রেস্টুরেন্ট করে বলতেছে আমার শেফটা খুব ভালো। হ্যাঁ, দ্যাটস গুড, দ্যাটস এ ইউএসপি। আমার শেফ মানে আমার শেফ ভালো, মানে আমি শেফ থাইল্যান্ড থেকে নিয়ে আসছি। যেরকম আমি অনেক রেস্টুরেন্ট আছে শেফ থাইল্যান্ড থেকে নিয়ে আসে, আমি শেফ ধরেন ভিয়েতনাম, মালয়েশিয়া থেকে নিয়ে আসে, এক্সেট্রা এক্সেট্রা। ও এগুলো পারে, যেটা একটা বাংলাদেশের শেফের ট্রেনিংই নাই। লাইক আমার গিনজার যে শেফ, হি ইজ বিন ট্রেন্ড বাই আ জাপানিজ শেফ, বহু ইয়ার্স কাটায় একসাথে, এখন ও ট্রেন হয়েছে। সো এই ট্রেনিংটা অন্য কারো নাই। সো দ্যাটস এন ইউএসপি, এটা একটা ইউএসপি। যখন লেটস সে ফর এক্সাম্পল যখন আমরা গিনজা করি, সো গিনজা ইউজ টু বি দিস রেস্টুরেন্ট কল কোবে, আমাদের এক বড় ভাই জুন ভাইয়ের ওনার ছিল। তো ই ওয়াজ নট ডুইং টু ওয়েল বিকজ ইজ প্রপার জাপানিজ, হি ইজ হাফ জাপানিজ, তো প্রপার জাপানিজ ছিল। জুন ভাই ইজ লাইক ওয়ান অফ মাই মেন্টরস, ওয়ান অফ মাই ক্লোজেস্ট বড় ভাই। তো ক্রিমসন কাপের পেছনেও ছিল, আই নো দ্যাট। আমি জুন ভাই আমার ওই ফ্রেন্ড, আমরাই স্টার্ট করছি। তো জুন ভাই বললাম, জুন ভাই এটাকে আমাকে দেন, চেঞ্জ করি। তো জুন ভাই অনেকদিন না করছে, আমরা যাই বলি জুন ভাই একটু ফার্স্ট না করে, তারপর হচ্ছে আমাদের দেন, আমরা চেঞ্জ করি। তো আমি আর মোহামেন যে আমার ফ্রেন্ড, তো আমরা গিনজায় নিয়ে আমরা চিন্তা করলাম, আচ্ছা এটাকে এখন কেমনে চালানো যায়। উই অল হার্ড অফ জিনজিয়ান, রাইট? জিনজিয়ান ওই যে ধানমন্ডিতে বাংলা চাইনিজ, আমরা এটাকে জিনজিয়ান করব, কিন্তু একটু পশ। দ্যাট ওয়াজ দ্য থিং দ্যাট ওয়াজ ইন আওয়ার হেড। মানে একটা ফ্যামিলির 4 জন যদি আসে, তার একটা রাইস নিবে, একটা চিকেন নিবে, একটা বিফ নিবে, আর একটা নুডলস নিবে, খেয়ে চলে যাবে। ওই স্পেশালাইজড একটা আইটেম 1500 টাকা দাম, এগুলো রাখবো না। যে আমার একটা ফিশ, মিদুরি ফিশ 1800 টাকা, এগুলো হবে না। সুশি হতে হবে এরকম কিছু না। নো, এটা হচ্ছে যে আসবে ডিনারের জন্য, জিনজিয়ান কনসেপ্ট বাট অ্যাট আ পশ লেভেল। দ্যাট ওয়াজ দ্য থিং দ্যাট উই হ্যাড ইন মাইন্ড। অ্যান্ড যেরকম জাপানিজ আইটেম যেগুলো, ধরেন চিকেন নানবান একটা জাপানিজ ডিশ, ওইটা হচ্ছে একটু ব্ল্যান্ড, ওইটাকে আমরা একটু স্পাইসেস দিয়ে, একটু চিকেন নানবানি বাট একটু বেঙ্গলি স্টাইল, মানে বাংলাদেশের টেস্ট বার যেটা পছন্দ করবে। গিনজা ড্রাই বিফ আছে, খাইলে যে ঝাল লাগে, ড্রাই বিফ এটা হচ্ছে জাপানিজ থিং, ড্রাই বিফ জাপানে এটা খুব, কিন্তু আমাদের দেশে এটা আমরা ঝাল বানাইছি। আর এটা যে হিট রাইস একটা রাখছি, নাগাসাকি রাইস, নাগাসাকি আর মানে ঝাল রাইস বাংলাদেশের সাথে যায়। সো আমরা এইগুলা করছি, কারণ
এর আগে কেউ এটা করে নাই যে জিনজিয়ান কনসেপ্টটা বনানী গুলশানে দিছে কিন্তু একটু পশ বানায়। তো এই যে ছিল আমাদের ইউএসপি। ওকে লেটস ডু, আল্লাহর রহমতে আল্লাহ মিলাই দিছে, এটা চলছে। তো অলওয়েজ কিছু করার আগে চিন্তা করি যে আমার ইউএসপিটা কি হবে, যে আমার এই জিনিসটা করলে এটা আর মার্কেটে কারো কাছে নেই। মানে আপনার বিজনেস বুকসে একটা জিনিসই বলে, এন্টারপ্রেনার্স হোয়াট দে ডু ইজ দে ফাইন্ড আ গ্যাপ ইন দ্য মার্কেট। ওই যে আমি যেটা বললাম যে আমি যখন ইংল্যান্ড থেকে আসছি আমি একটা ফুটবল টার্ফ করছি, যে মানে ফুটবল খেলার জন্য একটা আর্টিফিশিয়াল টার্ফ করছি, ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট। এখন তো অনেক জায়গায় আছে। কেন করছি? আমি ইংল্যান্ডে ফুটবল খেলতাম আর্টিফিশিয়াল টার্ফে। বাংলাদেশে সবার কমপ্লেন কি, বিল্ডিং আর বিল্ডিং, খেলার জায়গা নেই। খেলার জায়গা নেই ইজ আ প্রবলেম, লেটস ফাইন্ড আ সলিউশন। সো এন্টারপ্রেনার্স আর দোজ যারা সলিউশনস ফাইন্ড করে মার্কেটে। তো ওইখানে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সেভেন সাইড আমরা ফিল করছি আমার একটা ফ্রেন্ডের থেকে জায়গা নিয়ে। তো ওইখানে এই গ্যাপগুলো ফিল করছি। সো আমি যখন একটা বিজনেস স্টার্ট করব, যদি চাই যে ফেলিয়ার না হয়, আমার এগুলো ভাবতে হবে যে আমি আসলে কি গ্যাপটা ফিল করতেছি, কোন প্রবলেমটা সলভ করতেছি। একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন যে একটা কোম্পানির সেলসের বা রেভিনিউয়ের বা একটা কোম্পানির কত পার্সেন্টেজ স্যালারিতে যাওয়া উচিত, কত পার্সেন্টেজ, লেটস স্টার্ট উইথ দ্যাট। লাইক আপনি কিভাবে ডিটারমাইন করেন কাকে কতটুকু স্যালারি দেওয়া উচিত, কাকে কতটুকু ইনসেন্টিভ? তো ম্যানেজারদের ক্ষেত্রে বললাম, এই স্যালারি স্ট্রাকচারটা আপনি কিভাবে করেন? বা কত স্যালারি স্ট্রাকচার কিন্তু অলওয়েজ ডিটারমাইন হয় একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে, বিকজ ওই জবটা অলরেডি হয়ে আসছে আগের থেকে। তো আপনি আপনি একটা ক্যাফে খুললে, আপনি বা একটা রেস্টুরেন্ট খুললে, আপনি জানবেন যে একটা শেফ কত বেতন পায়। এটা আপনি কিভাবে জানবেন? অন্য রেস্টুরেন্টের সাথে কথা বলে, বা আপনি যখন একটা ইন্টারভিউ নেবেন, ওই বলে দিবে যে আমি এত জায়গায় পাই, আপনি একটা স্যালারি, আর জাস্ট আপনি নিশ্চয়ই পরিচিত থাকবে, আর ইউ জাস্ট ভেরিফাই যে কি পায়। কারণ স্যালারি এক্সপেকটেশন মানুষ যখন বলে, তার মানে হচ্ছে কি এখানেও আগে পাইতো, এটার থেকে 5,000 টাকাও বেশি চায়। তারপরে হচ্ছে সে আমাদের নিজেদের থট, যে এই ছেলেটাকে আমি কেমনে রাখতে চাই, কেমনে পড়ে। সামটাইমস ইউ গিভ ইনসেইন অ্যামাউন্টস টু পিপল সো দ্যাট দে জয়েন ইউ, অর সো দ্যাট দে ডোন্ট লিভ। যেরকম আমার ডেন্টাল বিজনেসে আমি অলওয়েজ ফোকাস করি যে আমার টেকনিশিয়ান বের হয়ে যাতে নিজের ল্যাব না দেয়। সো আই পে হিম আ হিউজ সাম, সো দ্যাট যে নিজে কি বিজনেস করে প্রফিটেবল করবে, এখানেই পাবে সব। রিস্ক তো ওর না এখানে। হ্যাঁ, এখানে বসে বসে। হ্যাঁ, অ্যান্ড ওয়েন ইউ গিভ লাইক সেলসের 1%, এত সেল হইলে এত টাকা ইনসেন্টিভ, এত পার্সেন্ট, দে ফিল লাইক ওনার্স, যে আই ওন ইকুইটি, উই ফিল লাইক। তো আমরা মানে এমপ্লয়ীদেরকে ওনারদের ফিল দেওয়াইতে হবে, তাহলে দেখবেন যে কোম্পানি গ্রো করতেছে। রিহান ভাই, একজন মানুষ রেস্টুরেন্ট ব্যবসা দিতে যাচ্ছে, আপনি আমাকে বলবেন যে সে কোন ভুল কাজগুলো করলে তার ব্যবসা লস সে খাবেই? এটা ইন মাই ওপিনিয়ন একটা রেস্টুরেন্ট বিজনেসের করার আগে খুব রিয়েলিস্টিক হইতে হবে, প্র্যাগম্যাটিক। দ্য ওয়ার্ড ইজ প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ রাখতে হবে, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখতে হবে। যে আলটিমেটলি বিজনেস মানে, যেটা একদম আই থিঙ্ক শুরুতে দিয়েছে, বিজনেস মানেই হচ্ছে সেলস মাইনাস এক্সপেন্স ইকুয়ালস টু নেট প্রফিট। আপনার সেল যাই হোক, ওইটা আপনার কন্ট্রোলে কম, এক্সপেন্সটা তো আপনার কন্ট্রোলে। সো আপনি এক্সপেন্সটা কমায় রাখেন। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট মাই রেন্ট ইজ ভেরি লো, দ্যাট মাই স্যালারি ইজ ভেরি লো। এখন আমি যদি মানে একটা নতুন রেস্টুরেন্ট করলাম, নতুন ক্যাফে করলাম, যে কেউ চিনে না, ভেরি হাই রিস্ক, আমি এখন একটা গুলশানে গ্রাউন্ড ফ্লোরে 3,000 স্কোয়ার ফিটের লোকেশন নিলে তো আই এম ডুমড। তার মানে এক্সপেন্স যদি আমি এলোমেলো করে বড় করে ফেলি, ওকে, এইটা নাম্বার 1। যে এই কারণে আপনি দেখবেন যে ক্রিমসন কাপ মাঝে মাঝে 2 তলায় যায়, 3 তলায় যায়, কেন? লো রেন্ট। আমার রিস্ক কম, আমার ইনভেস্টারের রিস্ক কম। সো আমার ওভারহেডস কম রাখতে হবে। স্যালারি আমার বাংলাদেশেই হইতেছে, আপনার কফি শপগুলায় বা ক্যাফেগুলো অনেক মানুষ বাইরে স্টারবাক্সে 2 জন দিয়ে সারাদিন চালাচ্ছে তারা, বিকজ ওইখানে লেবার অনেক এক্সপেন্সিভ, ওইখানে এমপ্লয়ের এক্সপেন্সিভ, ওইখানে কিন্তু 2 জন দিয়ে কাজ বের করে নেয়। বাংলাদেশেও সম্ভব। তো স্যালারিটা কাট ডাউন করতে হবে আপনার, মানে স্যালারিটা কাট ডাউন করে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসতে হবে। আদার এক্সপেন্সেস, সারাদিন যদি লাইট চলে, সারাদিন যদি এসি চলে, ইলেকট্রিসিটি তো হাই আসবেই, সারাদিন পানির কল খুলে রাখলে তো ওয়াটার বিল হাই আসবেই, কমায় আনতে হবে সব কিছু। ইউ হ্যাভ টু বি ভেরি স্টিঞ্জি, ভেরি ভেরি স্টিঞ্জি। ওভারহেডস একদম বেয়ার মিনিমামে রাখতে হবে। আমার পলিসি হচ্ছে, আমি যাই ল্যান্ডলর্ডের কাছে পার্টনারশিপ অফার করি, যে আপনি রেন্ট নিয়েন না, ইউ কাম অন বোর্ড অ্যাজ এ পার্টনার। এটা কি ওয়ার্ক করে? 50-50, সামটাইমস করে, সামটাইমস করে না। এখন ল্যান্ডলর্ডদের সাথে কিছু তো ওয়ার্ক করছে আপনার জন্য, কিছু তো ওয়ার্ক করছে। তো এটা করলে আমার ওই বড় চাপটাই নেই, আরামসে বিজনেস করতে পারি। আপনি দেখেন যে বিজনেস ভালো, আপনার ওই যে কাস্টমার ফিট হয়ে গেছে মার্কেটের সাথে, প্রোডাক্টের সাথে,
then you go big. But first আপনি you test the waters, but don't test the waters going with 4, 5, 6 lakh টাকা rent. Don't do that. কম রেন্টে যান, কম রিস্ক মিনিমাইজ করেন, তাহলে লসটা খাবেন না। ওভারহেডস কম রাখলে, এক্সপেন্স কম রাখলে, রিস্ক মিনিমাইজেশন করলে লস খাওয়ার চান্সেস কম। আচ্ছা, আর যারা জবের পাশাপাশি রেস্টুরেন্ট চালাচ্ছে, রেসিপি ফর ডিজাস্টার, রেসিপি ফর ডিজাস্টার, আমার আই থিংক সো। অনেক এখানে কিন্তু 2-3টা ডিজাস্টারের স্বাদ, সেই রেসিপির স্বাদ সে পেয়েছে। জাস্ট একটা পিৎজা শপ ছিল, হ্যাঁ, তারপর আমি এবং আমার পার্টনার কেউই সময় দিতাম না। এই যে এটাই বলতে গেছিলাম, সময় দিতে হবে, বিকজ এটা একটা প্যাশন ড্রিভেন ইন্ডাস্ট্রি। প্যাশন ড্রিভেন ইন্ডাস্ট্রিতে আপনি যখন সময় দিচ্ছেন না, অন্য মানুষ কিন্তু ঘুম হারাম করে ওর আউটলেটের মধ্যে বসে আছে। সো আমরা যখন ক্রিমজন কাপ খুলি নতুন রাত্রেবেলা 2:30টার সময় বাসায় যাইতাম, সকাল 10টার সময় ঢুকতাম। যেই টাইমটা আপনি অন্য জায়গায় মানে জবে বা অন্য জায়গায় ব্যস্ত আছেন, ওই জায়গায় কিন্তু অন্য আউটলেটে অনেকে সময় দিচ্ছে। সো and it's বাংলাদেশ, মালিক পক্ষর প্রেজেন্সটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস একটু জাস্ট জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে বেশি এরকম কতগুলো বিজনেস আমরা দেখেছি, সেখানে হচ্ছে যে মেইন যে আইটেমটা সবচেয়ে বেশি মানে বেস্ট সেলিং আইটেমটা, সেইটা অনেক সময় লসে হলেও সেল করে আশপাশে দিয়ে উঠায়। আচ্ছা, এটাকে কিভাবে দেখেন? এটা ইউ ক্যান নেম মাল্টিপল রেস্টুরেন্টস যারা কিন্তু সেম কাজ করতেছে। কেউ আসলে চায়ে লস দিয়ে সে হচ্ছে বানরুটিতে লাভ করে ফেলে, আবার কেউ নেহারিতে লস দিয়ে ইয়া দিয়ে কি বলে অনেক কিছু দিয়ে লাভ করে দেয়। সো হাউ ডু ইউ সি দিস মডেল? এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে। এটা এখন ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট জিনিস ওয়ার্ক করে। আমার ইয়েতে থাম রুল হচ্ছে যে আমার 40% কস্ট থাকবে, 60% মার্জিন সবকিছুতে থাকবে। এটা আমার থাম রুল, দ্যাট ইজ ওয়ার্ক ফর মি। বাট আদারওয়াইজ আরেকজনের জন্য একটা মানে ও পুল ইন করে হচ্ছে লস দিয়ে অ্যান্ড দেন অন্য প্রোডাক্টস গুলা খাওয়ায়, দ্যাট কুড বি অলসো আ স্ট্র্যাটেজি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার জন্য কি ওয়ার্ক করে। আমার জন্য আই থিঙ্ক এটা ওয়ার্ক করবে না, কারণ কোনো জায়গায় নেট লস দেখলেই আমার আসলে মানে কষ্ট লাগে আর কি। মানে যখন আমরা প্রোডাক্টের ইয়েও করি, নেট লস দেখলেই মানে একটু কষ্ট লাগে। যেমন আমি মনে করেন একটা মানুষের কথা বলছি, সে হচ্ছে তার রেস্টুরেন্টটা কোনো কারণে খুব ভালো চলছে না, সে তার বেস্ট দেওয়ার চেষ্টা করবে। সে হচ্ছেন একজন শেফ হিমসেলফ, হ্যাঁ। আচ্ছা, সে এখন কি করবে? ডিফারেন্ট মেনু ট্রাই করবে, যেহেতু তার মানে সে কি সবচেয়ে ভালো পারে, কুকিং, ডিফারেন্ট মেনু, এটা করে যাচ্ছে। আরেকজন মনে করেন যে যেটাই ভালো সে সেটাই শুধু ট্রাই করে যাচ্ছে। ওয়্যারএজ সে যদি একটু বিজনেসম্যান হিসেবে দেখতো, একটু দূর থেকে দেখতো, যেমন আমি এমন অনেক বিজনেস দেখেছি যে তার প্রিভিয়াস ক্যারিয়ার কোনো এক সময় সে গ্রাফিক্স ডিজাইনে এত ভালো ছিল যে তার পুরো ব্যবসাতে গ্রাফিক্সে তার মন ভরেই না, সেই দিন শেষে ওখানে লেগে থাকে, পুরো ব্যবসাতে মনোযোগ দিতে পারছে না। সো এই জায়গাটা আপনার ক্ষেত্রে কি ছিল? আপনি কি এরকম পার্টিকুলার কোনো কিছুর ক্ষেত্রে বেশি খুঁতখুঁতে ছিলেন, ঢুকে গিয়েছিলেন, নাকি না হোলিস্টিক্যালি দেখতে পেরেছিলেন? না, আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমরা 2 জন ছিলাম যে পুরো ব্র্যান্ডটা দাঁড়া করাইছি। তো আসলে একজন আরেকজনের আসলে বাউন্সিং বোর্ডও ছিলাম, একজন আরেকজনের ক্রিটিকও ছিলাম। ইউ হ্যাভ টু বি এবল টু হ্যাভ আ পার্টনার। আর মানে আমার আসলে স্কুল ফ্রেন্ড হওয়াতে কি হয়েছে, মানে আমার এই ভয় নাই যে ওরা যদি আমি বলি যাই তুই কি পাগল হয়ে গেছোস, মাইন্ড করবে না। যে তোর কি বিজনেস সেন্স নাই, হি ওন্ট মাইন্ড। ও মাইন্ড করবে না আমি কি বলতেছি। ও যদি আমাকে বলে আমি মাইন্ড করবো না, বিকজ আলটিমেটলি ইটস অল ফর দ্য বিজনেস। সো মানে এই কারণেই কিন্তু মানুষ কো ফাউন্ডার রাখে, যে আপনি যেটা পারেন না বা আপনার মানে আপনার যেখানে উইকনেস, আপনার স্ট্রেংথটা জানা দরকার। এখানে ইন লাইফ অলসো, ইন বিজনেস অলসো, আমি এটা সবসময় বলি যে আপনার কি সেলফ অ্যাসেসমেন্টটা যদি রাইট হয় না, তাহলে সব রাইট। আপনার স্ট্রেংথস আর উইকনেসের সম্বন্ধে আপনার যদি আইডিয়া না থাকে, তাহলে থিংস উইল বি ডিফিকাল্ট। ইফ ইউ নো হোয়াট মাই স্ট্রেংথ ইজ, যেরকম আমার সবাই ডিজিটাল মার্কেটিং কোম্পানি মানে এজেন্সি হায়ার করে কেন? কেউ নিজে করতে পারে না, এক্সপার্টিসটা নাই। এক্স্যাক্টলি, ব্র্যান্ড মার্ক কনসালটেন্সি লিমিটেড ইজ देयर। অফ কোর্স। তো এরকম বিজনেস আছে, এন্ড when you too close to something আপনি কিন্তু অবজেক্টিভিটি হারায় ফেলেন। ট্রু, অবজেক্টিভিটি হারায় ফেলেন। লিটারালি আমরা অনেক সময় না অনেক পণ্ডিতি কথাবার্তা বলি, আর তারা অনেক সময় মানে আমি প্রশ্ন করি, আচ্ছা আপনাদের কাছে এটা মনে হয় না যে এতই যদি বুঝো নিজে ব্যবসা করো না কেন? আমি যদি ব্যবসা শুরু করি আমিও হয়তো সেম ভুল করব। আই ক্যান বি আ কনসালটেন্ট, আমি দূর থেকে দেখে আমি আপনার সবগুলো ভুল ধরিয়ে দিতে পারবো। কিন্তু ইফ আই স্টার্ট ওয়ার্কিং লাইক দ্যাট, তাহলে আমিও না দিন শেষে বলবো এই সেলস আসছিস না কেন, এই হচ্ছে না কেন, আমি হারিয়ে যাব ওই ফানেলের কোনো একটা কর্নারে।
হ্যাঁ, আর আপনার বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে ইউ ওয়ার্ক উইথ সো মেনি বিজনেসেস, আপনার অনেক রেফারেন্স আছে, এখানে এটা হয়েছিল এটা করা যাবে না। সো এরকম এক্সপার্টদের হেল্প নেওয়া উচিত, যেরকম অ্যাভেলেবেল আছে মার্কেটে। সো এরকম নেওয়া উচিত, বিকজ আমি মানে ওয়ান ম্যান শো হইতে পারে না কিছু। ইউ নিড পার্টনার্স, ইউ নিড ফাউন্ডার্স, ইউ নিড কনসালটেন্টস, মানে এটা দের ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এতটুকু আমি জানি, মানে শিওর অ্যাবাউট। তো আমরা আমাদের জন্য মানে সব বিজনেসে আপনি দেখেন, আমি আর আমার ফ্রেন্ড আমরা তো কনস্ট্যান্ট, তো ইটস গুড মানে আমরা আপনারা একটা বিজনেস না, আমরা কিন্তু মাল্টিপল বিজনেস করতেছেন একসাথে। এরকম অনেক বন্ধু আছে যারা একসাথে মিলে বেশ কয়টা বিজনেস করে। আলহামদুলিল্লাহ এটা ভালোই। এটা দুনিয়াতে যদি মানে ডিস্টার্ব করছে বন্ধু বান্ধবী করছে কিন্তু ডিস্ট্রাকশন। তো এখন মানে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। হয় কি যে মাইন্ড করবে আমার উপরে, এগুলো এইসব ভয়টা থাকে না। হ্যাঁ, এটাও ঠিক যে বন্ধু বান্ধবের সাথে বিজনেস করার অনেক সময় সম্পর্কও থাকে না, বাট দ্যাটস আ রিস্ক আই এম উইলিং টু টেক। মানে বিকজ ভালো কিছু করার জন্য তো রিস্ক নেয়াই। হ্যাঁ আপনার ভালো কিছু মানে আপনার ওই বিজনেসে ঢুকে গেলে আপনি সময় দিতে হবে ওইখানে, তখন ওই যে সম্পর্ক হবে সবার সাথে 50 বছর বয়সের পরে, আগে একটু বিজনেস করে। Awesome ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে এত ইন ডেপথ মানে বিজনেস নিয়ে আমরা জানতে পারছি। ভাবছিলাম একটা ল্যাটে হবে, হয়ে গেছে পুরো এসপ্রেসো শট, ডাবল শট। আমি যদি বলেছি কি হোয়াট ডিড আই টেক, অনেক কিছু পাইছি, তার মধ্যে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে মেক ম্যানেজার্স ইউর ওনার্স। এই জিনিসটা আমরা অনেক এন্টারপ্রেনার্সরা কিন্তু করতে ইয়াক করি, বা ইনসেন্টিভস দেওয়া, স্পেশালি ম্যানেজারিয়াল লেভেলে। এই জিনিসটা কাস্টমার সার্ভিসটা কিভাবে আমরা টপ নচ করতে পারি, এরকম আরো অনেক কিছু আছে। ইউ নো হোয়াট ভাই, আওয়ার ম্যানেজার্স আর গোনা থ্যাংক ইউ। For sure, inshallah. The steps that we are gonna take after this episode, our managers in different businesses are gonna thank you. কিছু মানুষের ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে দোয়াটা আমার উপরে দিবেন। নিয়ত, ওই যে আমি বললাম না যে যেখানে একটু ক্যালকুলেশন করছি, ওয়াও মান্থলি ইনকাম এত হয়ে যাবে। ও এটাও আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব ভালো লাগছে, যে ক্যালকুলেশন করলেই ধরা। আসলে সত্যি কথা, ক্যালকুলেশন করা উচিত। ক্যালকুলেশন ঠিক আছে, বাট নিয়তের পর নিয়তটা আগে। আপনি কি কোনো প্রবলেম সলভ করতেছি কিনা, আমি কি মানুষের উপকারের জন্য নামছি কিনা। আমি আসলে দেখতেছিলাম মানে আপনি যখন বলতেছেন, আমি আল্লাহ আমি তো অনেক বিজনেসের চিন্তা করতেছিলাম, খালি এক্সেলে ক্যালকুলেশন। ড্রপ শিপিং করছিলি কেন? এরকম একদম ড্রপ শিপিং, বায়োফ্লক। আমি আমারগুলো বললামই না আমি কি কি করছি। হ্যাঁ, আমার এর আগের বিজনেস গুলোর নামই বলবো না। যেই আমার যেই আলহামদুলিল্লাহ আমার যেই 3টা বিজনেস বড় হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই 3টা বিজনেসের পেছনেই প্রবলেম সলভিং আছে। আমার বাকি বিজনেস গুলোর কথা আমি ভুলেও যেতে চাই। কনসেপ্ট একটাই, আর এটা একসাথে করি মজা হবে, একসাথে করতে মজা হবে। এগুলো হচ্ছে ভালো নিয়তে আগানো। যেই চিন্তা করছি এত টাকা হইলে এটা কিনবো, এই শেষ, finished. You're right. All right, thank you so much for your time. Thank you for your time and it was great. And thank you for the coffee. No, of course. Thank you so much for the coffee. এটা কোনো বিষয় না। Thank you. And we had a great time. Thank you.